দেখুন, আজকে না আমরা পড়বো হচ্ছে, আজ প্রত্যক্ষ হয়ে গেছিল, আমরা অনুমান পড়বো। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আসলে। এই তর্ক সংগ্রহ বই বা ভাষা পরিচ্ছেদ যাই পড়া হোক না কেন, এখানকার প্রধান প্রতিপাদ্য কিন্তু প্রমাণ, বাকিগুলো গৌণ। প্রমেয় প্রতিপাদন করা হয়েছে, কিন্তু সেগুলো গৌণ। প্রধান প্রতিপাদ্য প্রমাণ। সেই জন্য বইটার যে বিভাগ করা হয়েছে, চ্যাপ্টারটা যে বিভাগ করা হয়েছে, দেখবেন সেই বিভাগটাকে ওই প্রত্যক্ষ খণ্ড, প্রমাণ খণ্ড বা প্রত্যক্ষ পরিচ্ছেদ এইভাবে ভাগ করা হয়েছে। আহ অনুমান খণ্ড এইভাবে প্রমাণের ভাগ ধরে ধরে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাই প্রধান প্রতিপাদ্য হলো প্রমাণ। এবার আমরা পড়ছিলাম যে আচ্ছা, মেবি এইটা স্টার্ট এনিওয়ে করলে না, কেউ কেউ হয়তো রিমুভড হয়ে যেতে পারেন, তারা কাইন্ডলি আরেকবার জয়েন করবেন। ঠিক আছে, এখানে এই অনামিকা, বৈরী, ধনঞ্জয় বর্মন, আপনারা হয়তো রিমুভ হয়ে যেতে পারেন এখান থেকে, তো আপনারা আরেকবার জয়েন করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ স্যার। যাচ্ছে। হ্যাঁ আমরা স্যার। বলছিলাম প্রমাণ। প্রমাণ হলো নৈয়ায়িক এবং বৈশেষিক দুজনেই প্রমাণ স্বীকার করেন, কিন্তু মানে প্রমাণ তো স্বীকার করতেই হবে, কিন্তু দুজনের প্রমাণের সংখ্যা বিষয়ে মতভেদ রয়েছে। নৈয়ায়িকদের মতে প্রমাণ সংখ্যা হলো 4, আর বৈশেষিকদের মতে প্রমাণ সংখ্যা হলো 2। বৈশেষিকরা কেবল প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণকে স্বীকার করেন। তারা উপমান এবং শব্দ, এই দুটি প্রমাণ স্বীকার করেন না। আমরা উপমান এবং শব্দ পড়ার সময় বলবো যে ওইগুলোকে তারা কিসের অন্তর্গত করে দিয়েছেন, মানে কোন জায়গাতে ওটা চলে আসবে সেটা বলেছেন। কিন্তু নৈয়ায়িকরা বলেন যে না, এগুলোকে আলাদা প্রমাণ রূপে স্বীকার করতে হবে। তাই নৈয়ায়িকদের মতে 4টি প্রমাণ। এবং এই তর্ক সংগ্রহ বইটা আমরা যে পড়বো, সেখানে দেখবো 4টি প্রমাণের আলোচনা করা হয়েছে। তার মানে প্রমাণের আলোচনা করতে গিয়ে উনি ন্যায় মতকে প্রাধান্য দিয়েছেন। ঠিক আছে, আবার পদার্থের আলোচনা করতে গিয়ে নৈয়ায়িক সম্মত পদার্থের আলোচনা করেননি, উনি বৈশেষিক সম্মত পদার্থগুলোকে আলোচনা করেছেন। তাই পদার্থের আলোচনাতে উনি বৈশেষিক মতকে প্রাধান্য দিয়েছেন, কারণ বৈশেষিকরা জগতে কত প্রকার পদার্থ আছে সেই কথাটা বলতে চান। ঠিক আছে, এই কারণে আমরা এই ন্যায় বৈশেষিক উভয় দর্শনের প্রকরণ গ্রন্থ এটাকে আমরা দেখি। তো আজকে আমাদের পড়ার বিষয় হলো অনুমান। আমরা দেখব অনুমিতি কি, তাতে অনুমান মানে সেই প্রক্রিয়াতে কোন কারণটা অসাধারণ কারণ হচ্ছে, তাকে আমরা অনুমান নাম দেব। এবং সেখানকার এই অনুমান প্রকরণে আলোচ্য মানে কিছু পারিভাষিক পদার্থের কথা আমরা পড়বো। এবং একটা কথা মাথায় রাখবেন, ন্যায় দর্শনের কিন্তু প্রধান প্রমাণ, নৈয়ায়িকদেরকে বলা হয় অনুমানৈক চক্ষুষাহ। যারা অনুমানের দ্বারা সবকিছু জানতে চান, প্রত্যক্ষ তো আমি দেখতে পাচ্ছি বা প্রত্যক্ষ আমাদের হচ্ছে ঠিকই, তা সত্ত্বেও সেটাকে অনুমানের দ্বারা, এখানে অনুমান বলতে লজিক, যুক্তি, যুক্তির দ্বারা যারা সিদ্ধ করতে চান তাদেরকে নৈয়ায়িক বলা হয়। আসলে ন্যায় শব্দের অর্থটাই পরার্থানুমান। ন্যায় শব্দটার যে যদি আমরা ব্যুৎপত্তিগত অর্থ করি, সেইটার অর্থ এখানে কিন্তু দাঁড়াবে পরার্থানুমান বা অনুমান। পরার্থানুমানই বলে, কিন্তু আমরা অনুমান সাধারণ হিসেবে ধরতে পারি। তাই নৈয়ায়িকদের প্রধান প্রমাণ, যাবতীয় আলোচ্য কিন্তু অনুমানকে নিয়ে। তাই এইটা আমাদের খুব ভালো করে দেখতে হবে, এবং অনুমান থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা থাকে। অনুমান বিশেষ করে অনুমিতি মানে সদনুমিতি, অসদনুমিতি, সেখানকার হেতু, সাধ্য, ব্যাপ্তি, লিঙ্গের প্রকারভেদ, তারপর হচ্ছে হেতু আভাস, এই কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। দেখুন, অনুমান, আহ, আমাদের প্রমাণটার নাম হলো অনুমান। দেখুন, বইতে একেবারে শুরু করা হয়েছে অনুমিতিকরণম অনুমান। অনুমিতির যেটি করণ, অনুমিতির যেটি করণ, তাকে আমরা বলবো অনুমান। এটা তো খুব সহজ। যেমন প্রত্যক্ষের করণকে আমরা কি বলি? প্রত্যক্ষের করণকে কি বলি আমরা? মনে নেই? সন্নিকর্ষ।
প্রত্যক্ষের করণকে সন্নিকর্ষকে প্রত্যক্ষ প্রমাণ বলে আমরা বলি ঠিকই, কিন্তু যেমন অনুমিতির করণ হলো অনুমান, উপমিতির করণ হলো উপমান, শব্দবোধের করণ হলো শব্দ, সেরকম প্রত্যক্ষের করণ কে, বা প্রত্যক্ষ যখন এটা প্রত্যক্ষই হবে। প্রত্যক্ষই হবে, উত্তরটা প্রত্যক্ষ। প্রত্যক্ষ শব্দটা প্রমাকেও বোঝায়, প্রমাণকেও বোঝায়, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু নয়। এখানে অনুমিতিটা হলো প্রমা, অনুমিতিটা হলো প্রমা, অনুমিতি। আর প্রমাণ বলতে কি হবে? অনুমান। ঠিক আছে, সেই জন্য আমরা কি বলতে পারি, অনুমিতির যে করণ, অনুমিতির যে করণ সে হলো অনুমান। এখন সঙ্গে সঙ্গে প্রশ্ন আছে, দেখুন এখানে এই যে পদটা, এখানে করণ বলতে কি আমরা জানি, কিসের লক্ষণ করা হচ্ছে? অনুমানের। তাহলে অনুমান হলো লক্ষ্য পদার্থ, কিন্তু অনুমিতি কি সেটা আমরা জানি না। তাই জন্য অনুমিতির কে বলা হচ্ছে, অনুমিতিকে প্রতিপাদন করা হচ্ছে। অনুমিতি মানে হলো পরামর্শজন্যম জ্ঞানম, পরামর্শের থেকে যে জ্ঞান জাত হয় তাকে আমরা অনুমিতি বলবো। আমরা প্রত্যেকটা ক্ল্যারিফাই করবো, কিন্তু আগে টেকনিকটা দেখুন। উনি একটা একটা করে বলছেন কথা, আর সেইখানে যেটা নতুন কথা আসছে সেটাকে আবার ক্লিয়ার করছেন। এইটা বলতে গিয়ে দেখুন, অনুমিতি করণম অনুমানম, এইটা বলতে গিয়ে অনুমিতি পদটা নতুন এসেছিল, তাই অনুমিতি বিষয়ে বলছেন। অনুমিতি মানে কি না, পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতি। এইবার এই বাক্যের মধ্যে যেটা লেখা রয়েছে তার মধ্যে কোন কোন লক্ষ্য পদার্থটাকে ছেড়ে দিন, এটারই তো লক্ষণ করা হচ্ছে, তাই এটাকে ছেড়ে দিন। বাকিটার মধ্যে কোন কোন পদার্থগুলোকে আমরা জানি না, জ্ঞানম পদটাকে আমরা পড়ে ফেলেছি অলরেডি। জ্ঞান বলতে কি বোঝায়? জ্ঞান বলতে বুদ্ধি, তাই এটা আমরা জানি। জন্যম মানে জাত, এটা এই অর্থটাও আমরা জানি, কিন্তু পরামর্শ শব্দটার অর্থ আমরা জানি না। পরামর্শ মানে কি, তাই উনি পরামর্শটাকে ক্লিয়ার করছেন। পরামর্শ কাকে বলে? না, ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মদা জ্ঞানম পরামর্শ, এটা হচ্ছে লক্ষ্য। পরামর্শটা হলো লক্ষ্য। এর লক্ষণ কি? ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান। এখন এইখানে একটা পদকেও আমরা জানি না, আমরা শুধু বিশিষ্ট পদকে জানি। রূপ বিশিষ্ট ঘট মানে রূপ যে ঘটের মধ্যে রয়েছে, তার মানে বিশিষ্ট বলতে একজন বিশেষণ একজন বিশেষ্য হবে, এইটুকুই আমরা জানি। কিন্তু ব্যাপ্তি, পক্ষ ধর্মতা, এগুলোকে আমরা জানি না। আমরা অবশ্য জ্ঞান পদটাকে জানি। তার মানে পরামর্শ হলো একটা জ্ঞান, কিন্তু কি জ্ঞান? একটা বিশেষ জ্ঞান। কি বিশেষ জ্ঞান? পক্ষ ধর্মতা জ্ঞান, পক্ষ ধর্মতার জ্ঞান। কেবল পক্ষ ধর্মতার জ্ঞান নয়, সেই পক্ষ ধর্মতাতে একটা বিশেষণ রয়েছে, কি? ব্যাপ্তি। তাহলে ব্যাপ্তি প্লাস পক্ষ ধর্মতা, এই রূপ যে, এই বিষয়ক যে জ্ঞান, এই বিষয়ক যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমরা কি বলবো? পরামর্শ। ধরুন আমি বলছি ঘটক জ্ঞান, ঘটক জ্ঞান, এই জ্ঞানটার বিষয়কে, এই যে জ্ঞানটা আমি গোল করে চিহ্নিত করেছি, এই জ্ঞানটার বিষয়কে ঘট। ঘট, এটাই জ্ঞানটার নাম হলো ঘটক জ্ঞান। ঠিক আছে, এরকমই জগতে যাবৎ জ্ঞান উৎপন্ন হবে, যত জ্ঞান উৎপন্ন হবে সেই সমস্ত জ্ঞানেরই একটা করে বিষয় থাকবে। জ্ঞান কখনো নির্বিষয়ক হতে পারে না। আমার জ্ঞান হচ্ছে, কি বিষয়ে জ্ঞান হচ্ছে না আমি তো জানি না, এইটা সম্ভব নয়। আমার জ্ঞান হচ্ছে মানে সেখানে একটা বিষয় ইনক্লুডেড হবেই হবে। ঠিক আছে, কারণ জ্ঞান, ইচ্ছা, দ্বেষ, কৃতি, ভাবনা, এগুলো সব সবিষয়ক। সবিষয়ক মানে এদের প্রত্যেকটার একটা না করে বিষয় থাকে, তাহলে জ্ঞানেরও একটা বিষয় থাকবে। আমার যখন ঘটক জ্ঞান হচ্ছে সেই জ্ঞানের বিষয় হলো ঘট, পটক জ্ঞান হচ্ছে সেই জ্ঞানের বিষয় হলো পট। তেমনি ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতার জ্ঞান যখন হবে, এই জ্ঞানের বিষয় কে হবে? এই জ্ঞানটার পরামর্শ। এই তো ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা, ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা। পরামর্শ বিষয় হবে না, পরামর্শ ইজ ইকুয়াল টু জ্ঞান, এই জ্ঞানটা সমান পরামর্শ, এই জ্ঞানটা পরামর্শ। ঠিক আছে, দেখুন এই ঘটক জ্ঞান সমান পরামর্শ নয়, কিন্তু এটাও জ্ঞান, ঘটক জ্ঞানটাও জ্ঞান। আর এইটাও, আমি ঘটক জ্ঞানে এ লিখলাম আর এই জ্ঞানটাতে বি লিখলাম, এই এ চিহ্নিত জ্ঞানটাও কিন্তু জ্ঞান, আর বি চিহ্নিত জ্ঞানটাও হলো জ্ঞান। কিন্তু এ চিহ্নিত জ্ঞানটা পরামর্শ নয়, বি চিহ্নিত জ্ঞানটা পরামর্শ।
কেন? কারণ বিষয় ভেদে। জ্ঞান হিসেবে দুটোই সেম, কিন্তু জ্ঞানের বৈলক্ষণ্য কিভাবে হয়? বিষয় ভেদে। এই জ্ঞানের এ নামক জ্ঞানের বিষয় হয়েছে ঘট, তাই ওটা পরামর্শ হতে পারে না। কিন্তু বি নামক যে জ্ঞান, সেই জ্ঞানটার বিষয় হয়েছে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা, তাই ওটা পরামর্শ। তাহলে পরামর্শ কোনটা? ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা ইজ ইকুয়াল টু পরামর্শ নয়, কিন্তু পরামর্শ হলো এই জ্ঞানটা, যে জ্ঞানের বিষয় হয় ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা, সেই জ্ঞানটাকে বলে পরামর্শ। বোঝা গেল কি? এখানে পরামর্শ বলতে কিন্তু এক প্রকার বিশেষ জ্ঞান, সেই যে জ্ঞানের বিষয় হয় ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা, তাকে আমরা পরামর্শ বলি। এবার অদ্ভুত লাগছে, ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা বলতে কি, মানে এগুলো কি তো আমরা জানি না। সে উনি আরো ক্লিয়ার করছেন, ব্যক্তি মানে কি, যত্র ধূমঃ তত্র অগ্নিহি ইতি সাহচর্য নিয়মঃ ব্যাপ্তি। দেখুন এখানে ব্যাপ্তির লক্ষণ বলছেন। ব্যাপ্তির লক্ষণ বলতে গিয়ে উনি লক্ষণ ব্যতিরিক্ত একটা ফলও দেখিয়েছেন। এখানে লক্ষণ হচ্ছে সাহচর্য নিয়ম। সাহচর্য মানে সমানাধিকরণীয়। সাহচর্য মানে সমানাধিকরণীয়। তার নিয়ম, নিয়ম মানে অব্যভিচার। দেখুন এই চেয়ারটা আর আমি, আমরা দুজন এখন সমানাধিকরণ। কেন? কারণ একই ভূতলে এই ফ্লোরটাতে আমি এবং এই চেয়ারটা একসাথে রয়েছি, তাই এই মুহূর্তে আমরা সমানাধিকরণ, আমরা সমানাধিকরণ, আমাদের মধ্যে সমানাধিকরণ আছে। কিন্তু আমাদের মধ্যে সমানাধিকরণের নিয়ম নেই। মানে এটা আমি বলতে পারি না যে এই চেয়ার এবং আমার মধ্যে অব্যভিচরিত সমানাধিকরণ রয়েছে। কেন? কারণ একটু পরেই যদি আমি বাইরে চলে যাই, বা আমি সকালে যদি বেরিয়ে যাই কোথাও, তাহলে সেই চেয়ারটাকে তো আমি বয়ে নিয়ে যাব না আমার সাথে, বা এই ফ্লোরে মানে চেয়ারটা যেখানেই এই ফ্লোরে উপস্থিত থাকবে, আর আমি উপস্থিত থাকবো অন্য কোথাও। তার মানে আমার সাথে এই চেয়ারটা অল টাইম সমানাধিকরণ হয় না। তাই আমি এবং চেয়ারটার মধ্যে সমানাধিকরণের নিয়ম নেই। ক্বচিৎ সমানাধিকরণ আছে, কিন্তু সর্বত্র সমানাধিকরণ নেই। তাই জন্য সমানাধিকরণের নিয়ম নেই। তবে তাকে আমি ব্যক্তি বলবো। নিয়ম মানে কিন্তু অব্যভিচরিতত্ব, অব্যভিচার, কখনো তার অভাব না পাওয়া। ঠিক আছে? তো উনি একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? যে দেখুন ধূম, ধূম আর বহ্নি, এরা কিন্তু সমানাধিকরণ, এবং এদের মধ্যে যে সমানাধিকরণ আছে, সেই সমানাধিকরণের মধ্যে নিয়ম রয়েছে। নিয়ম শব্দের অর্থ এখানে কি বলা হলো? নিয়ম শব্দের অর্থ কি বলা হলো? অব্যভিচার। সমানাধিকার। অব্যভিচার, অব্যভিচার মানে ব্যভিচার না থাকা, কোথাও তার অভাব না, তার মানে এক্সেপশন না থাকা, কোথাও এক্সেপশন না থাকা। দেখুন এমনটা কি কোথাও আমরা দেখতে পাই যে ধোঁয়া আছে কিন্তু বহ্নি নেই? এমনটা হয় না। ঠিক আছে, এমনটা হয় না। অনেকে অনেক রকম বলেছেন যে আহ কেউ ধরুন স্মোক করছে, তো করে ধোঁয়াটাকে আকাশে ছাড়লো, ঠিক আছে, বা মুখের মধ্যে ধোঁয়াটাকে চেপে রেখেছে, তো সেখানে কি বহ্নি রয়েছে? না, সেইটা বললে হয় না। কারণ এখানে বলা হয়েছে, এই যে ধূমটার কথা বলা হচ্ছে, এটা যে অবিচ্ছিন্ন মূল ধূম। এটা ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলীতে আছে, অবিচ্ছিন্ন মূল ধূম রেখা পশ্যতি বলে। ওই যে ধোঁয়ার কথাটা আমরা এখানে বললাম স্মোকিং এর ক্ষেত্রে, সেটা বিচ্ছিন্ন মূল ধোঁয়া, যে ধোঁয়া তার মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটার কথা বললে এখানে হবে না। ঠিক আছে? তো আমরা জেনারেলি জানি কি, ধূম যেখানে আছে, ধোঁয়া যেখানে আছে, সেটা বহ্নি সেখানে অবশ্যই আছে। কারণ কি, ধোঁয়া বহ্নি থেকেই উৎপন্ন হয়, বহ্নি ছাড়া তো ধোঁয়া উৎপন্ন হতে পারে না। তাই ধূম এবং বহ্নির মধ্যে সাহচর্যের বা সমানাধিকরণের নিয়ম রয়েছে। ঠিক আছে? এই যে নিয়ম, অব্যভিচরিত এই সাহচর্য নিয়ম, এটাকে আমরা বলতে পারি অব্যভিচরিত সমানাধিকরণ নিয়ম। অব্যভিচরিত সমানাধিকরণ নিয়ম, এইটাকেই বলে ব্যাপ্তি, এটাকেই বলে ব্যাপ্তি। ঠিক আছে? এইবার এইখানে উনি ধূম এবং বহ্নিকে যে লিখেছেন, এ দুটো হচ্ছে আসলে একটা একটা বিশেষ একটা কিছুর প্রতীক। কিসের প্রতীক এখানে? ধূম হলো হেতুর প্রতীক,
আর বহ্নি হলো সাধ্যের প্রতীক। ঠিক আছে, না হেতু সাধ্য এসব গুলো কি আমরা এক্ষুনি আসবো তাদের। ঠিক আছে, এখানে বুঝতে হবে ধূম হলো হেতু, তার মানে ব্যাপ্তি বলতে বোঝায় যেখানে যেখানে হেতু সেখানে সেখানে সাধ্য, যেখানে যেখানে হেতু সেখানে সেখানে সাধ্য। আমরা কিন্তু উল্টো কথাটা বলতে পারবো না, যেখানে যেখানে সাধ্য সেখানে সেখানে হেতু, এটা বলতে পারবো। আমরা বলবো যেখানে যেখানে হেতু সেখানে সেখানে সাধ্য। ঠিক আছে, দেখুন যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যি, এটা ঠিক, এর কোনো ব্যভিচার নেই। কিন্তু যেই আমরা উল্টোটা বলতে যাব যে যেখানে যেখানে বন্যি সেখানে সেখানে ধূম, এই কথাটা কি আমরা বলতে পারবো কোনোভাবে? না স্যার। কারণ এর ব্যভিচার রয়েছে, তাই না? এর ব্যভিচার রয়েছে। এই যে আমার রুমের লাইটটা জ্বলছে, এই লাইটটার মধ্যে বন্যি রয়েছে, তাই তো, কিন্তু এখানে ধোঁয়া কি আছে? ধোঁয়া নেই, তাই না? তাই এটা আহ হবে না। এই বন্যি মানে বন্যিতে ধূমের ব্যাপ্তি নেই, ধূমে বন্যির ব্যাপ্তি রয়েছে। বন্যিতে ধূমের ব্যাপ্তি নেই, ধূমে বন্যির ব্যাপ্তি রয়েছে। এই হেতু এবং সাধ্যের মধ্যে হেতু হয় ব্যাপ্য, হেতু হয় ব্যাপ্য, আর সাধ্য হয় ব্যাপক। এই কথাগুলো কিন্তু লিখে নিন, এগুলো প্রতি মুহূর্তে আমাদের প্রয়োজন হবে। হেতু এবং সাধ্যের মধ্যে হেতু হয় ব্যাপ্য, সাধ্য হয় ব্যাপক। ব্যাপ্য মানে যে কম জায়গা জুড়ে থাকে, ধরুন এতটা জায়গা জুড়ে ধূম থাকে, মানে এতটা জায়গাগুলো বলতে এই এতগুলো অধিকরণে ধূম থাকে। আর বন্যি কিন্তু এই এতগুলো অধিকরণেও থাকে, আবার এর বাইরেও থাকে, মানে এতটা অধিকরণে থাকে। ঠিক আছে, তাহলে এইটা হলো বন্যি মানে ব্যাপক, আর এটা হলো ধূম মানে ব্যাপ্য। ঠিক আছে, এর অনুমিতিতে কি হয়? ব্যাপ্যের দ্বারা ব্যাপকের জ্ঞান করা হয়, ব্যাপ্যের দ্বারা ব্যাপকের জ্ঞান করা হয়। ঠিক আছে, ব্যাপ্যের দ্বারা ব্যাপকের জ্ঞান করা হয়। ব্যাপ্য বলতে অনুমিতিতে ব্যাপ্য বলতে কে? না হেতু। আমি কিন্তু প্রশ্ন করবো, আপনারা মাথায় রাখুন, ওই মাঝে মাঝে আমি প্রশ্ন করবো। ব্যাপক বলতে কে? না সাধ্য। ঠিক আছে, আচ্ছা, তো এই হয়ে গেল ব্যাপ্তি। আচ্ছা, বলেছে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান, তাহলে পক্ষ ধর্মতা বলতে কি বলছেন? পক্ষ ধর্মতা, দেখুন ধর্ম মানে যে থাকে, এই ন্যায় দর্শনে ধর্ম শব্দের অর্থ কিন্তু যে থাকে। তাহলে যেখানে থাকে তাকে আমরা কি বলবো? বলবো ধর্মী। যে ধরুন ঘটে জল আছে, ঘটের দৃষ্টিতে জলটা হলো ধর্ম, আর জলের দৃষ্টিতে ঘটটা কি হবে? এই ধর্মী। ধর্মী। একদম, ধর্ম মানে যে আছে, আর ধর্মী মানে যেখানে আছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে ধর্মতা বলতে কি বোঝাবে? থাকা, থাকা। ধর্মের ভাব ধর্মতা, যেমন সাধুর ভাব সাধুতা, তেমনি ধর্মের ভাব ধর্মতা। যে থাকে সে ধর্ম, তার মধ্যে যে ধর্ম থাকে সেটা হলো থাকা। ঠিক আছে, তাহলে ধর্মতা বলতে থাকা। কোথায় থাকা? পক্ষে থাকা, পক্ষে থাকাকেই বলে পক্ষ ধর্মতা। এবং অনুমিতিতে একটা পক্ষ থাকে। ঠিক আছে, অনুমিতিতে একটা পক্ষ থাকে। পক্ষ আমরা পরে আসবো, পক্ষ কাকে বলে, না যেখানে অনুমিতি করা হয় যে অধিকরণটাকে পক্ষ বলা হয়। ঠিক আছে, যাই হোক, তো পক্ষে থাকা, কার থাকা? ব্যাপ্যের। দেখুন বলছেন ব্যাপ্যস্য, ব্যাপ্য বলতে কে? মানে জলের হেতু। থাকা। ধূম। হেতু। হেতু। ব্যাপ্য ধূম। বলতে হেতু। হেতু ধূম বললে হবে না, কারণ ধূম তো একটা জায়গার মানে একটা অনুমিতিকে আদর্শ ধরে এটা দেখানো হচ্ছে, কিন্তু আসলে ব্যাপ্য বলতে অনুমিতিতে হলো হেতু। অনুমিতি তো হাজার হাজার লক্ষ লক্ষ হতে পারে, তাই না? ব্যাপ্য মানে হেতু। ঠিক আছে, হেতুর পর্বতাদি বৃত্তি, এখানে পর্বত আদি এই জন্য আদি বলা হলো। পর্বত প্রভৃতি মানে পর্বত, এগুলোকে পক্ষ বলা হচ্ছে, পর্বত প্রভৃতি হলো পক্ষ। তদ বৃত্তিত্ব, বৃত্তিত্ব মানে থাকা। ব্যাপ্যের পক্ষে থাকা, এই যে এইটাই হলো পক্ষ ধর্মতা। ধূমের পর্বতে থাকা, এইটাই হলো পক্ষ ধর্মতা। হেতুর পক্ষের মধ্যে যে থাকা, হেতু পক্ষে থাকে, এই যে ব্যাপারটা, এটাকেই বলে পক্ষ ধর্মতা। ঠিক আছে, তাহলে দেখুন ব্যাপ্তি পড়লাম, পক্ষ ধর্মতা পড়লাম।
যে জ্ঞানে এই দুটো একসাথে বিষয় হয়, মানে ব্যাপ্তি পক্ষধর্মতাতে মিলে গিয়ে যখন জ্ঞানে বিষয়ীভূত হয়, ওই জ্ঞানটাকে বলা হয় পরামর্শ। ঠিক আছে, আমরা এক্ষুনি দেখবো ওটা কিভাবে উৎপন্ন হয়। ব্যাস, এই স্যার আমরা আরেকবার সবাই পক্ষ ধর্মটা বলবেন, একটু লেট হলো স্যার। পক্ষ ধর্মতাটা আবার বলবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখুন, পক্ষ মানে হলো ধরুন একজন একটা অনুমিতির দিক থেকে তাকিয়ে বোঝা যাবে। ধরুন পর্বতঃ বহ্নিমান ধূমাৎ, এটা আমাদের আদর্শ অনুমিতি একটা। ঠিক আছে, এই অনুমিতিতে পক্ষ কে বলুন তো? পর্বতঃ বহ্নিমান ধূমাৎ, এই যে অনুমিতি, এই অনুমিতিতে দেখুন, যেখানে অনুমিতি করা হয় সেটা পক্ষ, যার অনুমিতি করা হয় সেটা সাধ্য, যার দ্বারা অনুমিতি করা হয় সেটা হলো হেতু। এইখানে পর্বতে ধূমের দ্বারা বহ্নির অনুমিতি করা হচ্ছে, তাই এখানে হেতু পর্বত হলো পক্ষ, বহ্নি হলো সাধ্য, ধূম হলো হেতু। ঠিক আছে, এবার দেখুন, পক্ষ ধর্মতা মানে হচ্ছে পক্ষে, ধর্মতা শব্দের অর্থ করেছি থাকা, পক্ষে থাকা। কার? প্রশ্ন আসবে না, আমি বলছি ঘটে আছে, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে কে আছে, না জল আছে, তাহলে জলটা হয়ে গেল ঘটের ধর্ম। আমি বলছি পক্ষে আছে, এখানে পক্ষ হলো পর্বত, পর্বতে কে আছে, না ধূম আছে, তাই ধূমটা হয়ে গেল পক্ষ ধর্ম, ধূমটা হয়ে গেল পক্ষ ধর্ম। আর সেই তার মধ্যে যে যে ধর্মটা আছে সেটা হলো পক্ষ ধর্মতা। দেখুন, যে ধর্ম হবে তার মধ্যে ধর্মতা থাকবে, তাই না? যে কারণ হবে তার মধ্যে কারণতা থাকবে, যে কার্য হবে তার মধ্যে কার্যতা থাকবে। তাহলে পর্বতে যে ধূম রয়েছে সেই ধূমকে আমরা বলবো পক্ষ ধর্ম, তার মধ্যে যে আছে সে হলো পক্ষ ধর্মতা। সেটাই বলছেন ব্যাপ্যস্য, মানে ব্যাপ্যের, ব্যাপ্য বলতে কে এখানে, এই অনুমিতিতে ব্যাপ্য বলতে কে? হেতু। স্যার এই ধূম। অনুমিতিতে ব্যাপ্যকে ধূম। হ্যাঁ, ধূমের পর্বতাদি বৃত্তিত্ব মানে পর্বত প্রভৃতিতে থাকা, এটাকেই বলে পক্ষ ধর্মতা। ঠিক আছে, ব্যাস। এই এর সাথে ব্যাপ্তি যখন বিশিষ্ট হয় তখন পরামর্শ উৎপন্ন হয়, সেটা আমরা পরে আসবো। দেখুন, এইটুকু কথা বোঝা গেল কি, যে ধূম আচ্ছা যখন স্যার, এখানে এই ব্যাপ্য যখন স্যার একটু এই পক্ষের মধ্যে, জায়গাটা একটু বলবেন, আমরা এটা আপনার কথাগুলো কেটে যাচ্ছে। স্যার ব্যাপ্য আমরা আচ্ছা, ধূমটাকে আমি না কেনই বুঝতে পারলাম বলছি, না আপনি কি বললেন, আপনার কথা কেটে কেন যাচ্ছে। বলছি না, এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন, ব্যাপ্য, আমার ঠিকঠাক ক্লিয়ার নেই। একটু আগে আমরা একটু আগেই একটা কথা বলেছি যে অনুমিতিতে হেতু হয় ব্যাপক আর সাধ্য হয় ব্যাপক, তাই না? অনুমিতিতে হেতু হয় ব্যাপক, সাধ্য আচ্ছা হয় বলছিলাম, ব্যাপক। এই যে এখানে ব্যাপ্য আমাদের এই ধূমে অনুমিতিতে কেন হলো, সাধ্য অগ্নি হয়েছে কেন বহ্নি। হলো না? হ্যাঁ, তার জন্য দেখুন, প্রত্যেকটাতে লজিক আছে। আপনি তাহলে অনুমিতিটাকে ঘুরিয়ে দিন, যদি ধূম ব্যাপক হয় তাহলে ধূম সাধ্য হবে, তাহলে অনুমিতিটা হবে পর্বত ধূমবান বন্যে, মানে পর্বত ধূম বিশিষ্ট। কেন? না সেখানে যেহেতু বন্যি রয়েছে। কিন্তু এই কথাটা কি ঠিক হবে যে যেখানেই বন্যি থাকে সেখানেই কি ধূম থাকে? অনেক ক্ষেত্রে এটা নয়, যেমন একটা জ্বলন্ত মোমবাতি, সেই ক্ষেত্রে কোনো ধোঁয়া না নেই, স্যার, কেবল এটা ঠিক হয় না। হ্যাঁ, অগ্নি প্রকাশিত যেমন হয়। অয়োগোলকের ক্ষেত্রে তো স্যার হবে না। অয়গুলোকে অয়গুলোকে ধূম নেই কিন্তু বন্যি রয়েছে, তার মানে এই কথাটাই তো ঠিক নয়। বন্যি থাকলেই ধূম থাকলে এমনটা তো হতেই পারে না। তাহলে আমি ওই অনুমতিটা করবো কি করে? আমি তো পর্বতে দেখতে পাচ্ছি না ধূম আছে কি নেই। আমি ধরুন বন্যি দেখতে পাচ্ছি, আমি অনুমতি করতে পারবো যে এই পর্বতে ধূম আছে? করতে পারবো না, কিন্তু আমি ধূমকে দেখে বন্যের অনুমতি করতে পারবো। যদি ধূমকে দেখতে পাই আমি নিশ্চিন্তে বলতে পারবো যে এই পর্বতে শিওর এখানে বন্যি রয়েছে। কিন্তু পর্বতে যদি বন্যি দেখতে পাই তাহলে আমি নিশ্চিন্তে বলতে পারবো না যে এখানে ধূম আছে কিনা, তাই না? তাই যেহেতু বন্যিটা হলো ব্যাপক, বন্যি অনেক বেশি জায়গা জুড়ে থাকে, ধূম কম জায়গাতে থাকে, এটা তো ব্যভিচার স্থল হতেও পারে, তাই না? সেই কারণে দেখুন, যে বেশি জায়গাতে থাকে তাকে ব্যাপক বলা হয়, যে কম জায়গাতে থাকে তাকে ব্যাপ্য বলা হয়। এবার আপনি নিজের লজিকে বুঝে বলুন যে ধূম এবং বন্যির মধ্যে কে ব্যাপ্য আর কে ব্যাপক হবে।
স্যার মানে ধূম হবে ব্যাপক এবং বহ্নি অর্থাৎ অগ্নি হবে ব্যাপক। হ্যালো, যেহেতু স্যার কি করে হবে? হ্যাঁ মানে পর্বত যেহেতু পক্ষ, এখানে পক্ষ ধর্মতা মানে জ্ঞানের কথা বোঝাচ্ছে, যেহেতু অধিকাংশ বা অধিক আমি স্থান সেটা- ধরে আমি ব্যক্ত করেছে ধূম, মানে সেই ক্ষেত্রেই তো হবে তাই না? এবং মানে অগ্নি বা বহ্নির স্থানটা না কম। তাহলে বোঝা হয়নি ব্যাপারটা। আচ্ছা, বোঝা হয়নি তাহলে ব্যাপারটা। দেখুন, আমি বলছি দ্রব্যত্ব এবং পৃথিবীত্ব। দ্রব্যত্ব আর পৃথিবীত্ব, এদের মধ্যে কে ব্যাপক বলুন তো? স্যার যেহেতু দ্রব্য দ্রব্যত্ব পৃথিবীর কটা মধ্যে, দ্রব্যে থাকে? হ্যাঁ প্রথমে বলুন দ্রব্যত্ব স্যার কটা দ্রব্যের দ্রব্য মধ্যে থাকে? ব্যাপক এবং ব্যাপ্য এবং পৃথিবী ব্যাপক। দ্রব্যত্ব কটা দ্রব্যের মধ্যে থাকে? দ্রব্যত্ব কটা দ্রব্যের, কটা জগতে যত দ্রব্য রয়েছে সমস্ত দ্রব্যে দ্রব্যত্ব থাকে। দ্রব্যত্ব একটা জাতি। জগতে কত প্রকার দ্রব্য রয়েছে? তত্র স্যার দ্রব্যাণি 7, নবৈব প্রকার দ্রব্য হ্যাঁ আছে। 9 প্রকার। 9 দ্রব্যত্ব থাকে 9টা পতঙ্গ দ্রব্যে। অনুসারে তো নটা পৃথিবীত্ব দ্রব্য। কটা দ্রব্যে থাকে? পৃথিবীত্ব কটা দ্রব্যে থাকে? কেবল পার্থিব দ্রব্যে। ঠিক আছে, তাহলে আমরা যেখানে যেখানে, আচ্ছা, এই পৃথিবীত্ব যেখানে থাকে, কোথায় থাকে? পার্থিব পার্থিব দ্রব্যে। সেইখানে দ্রব্যত্ব থাকে কি? পার্থিব দ্রব্যের মধ্যে পার্থিবত্ব আছে বা পৃথিবীত্ব আছে, এইখানে দ্রব্যত্ব থাকে কি? হ্যাঁ স্যার থাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ থাকে। থাকে। স্যার কারণ আচ্ছা, পৃথিবী তো জল, দ্রব্যের মধ্যে পড়ছে, তাহলে এখানে দ্রব্য তো থাকবে তো। জলের মধ্যে দ্রব্যত্ব থাকে কি? হ্যাঁ স্যার থাকে। হ্যাঁ স্যার থাকে তো। জলের মধ্যে পৃথিবীত্ব থাকে কি? না। না হ্যাঁ স্যার। থাকে, জলের মধ্যে পৃথিবীত্ব থাকবে। থাকবে তো স্যার, কারণ জলটা তো কিভাবে থাকবে? পার্থিবের মধ্যে। সে জলটা তো আপনার পৃথিবীর পড়া ওই হয়নি তাহলে। পার্থিব দ্রব্যের মধ্যে থাকে। আপনি আবার পড়া শুরু করুন প্রথম থেকে। না, এটা মানে ভুল হয়ে যাচ্ছে না না, স্যার, প্রি থাকবে কনসেপ্ট না। ভুল। একদম বেসিক যেটা কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার নয় তাহলে আপনার। দ্রব্য 9 প্রকার: পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মা, মন। পৃথিবী মধ্যে পার্থিবত্ব বা পৃথিবীত্ব রয়েছে, জলের মধ্যে জলত্ব রয়েছে। ঠিক আছে, জল ইজিক্যাল টু পৃথিবী নয়। পৃথিবী আলাদা, জল আলাদা, তেজ আলাদা, বায়ু আলাদা। ঠিক আছে, পৃথিবীর মধ্যে পৃথিবীত্ব থাকে, জলের মধ্যে জলত্ব থাকে, তেজের মধ্যে তেজস্ত্ব থাকে। গুলিয়ে ফেললে হবে না এটা। এটা একেবারে বেসিক কনসেপ্ট। 7টা পদার্থ আর 9টা দ্রব্যকে আপনাকে ভালো করে জাতি পড়ে তো, রাখতে হবে। পৃথিবীর মধ্যে ঠিক আছে, পৃথিবী, কিন্তু জলের মধ্যে জল, এগুলো তো স্যার একটা জাতি না? হ্যাঁ, এগুলো একটা জাতি। তার পৃথিবীত্ব একটা জাতি, তার মানে কি সে পৃথিবীত্ব জলের মধ্যেও থাকবে, তেজের মধ্যেও থাকবে? মনুষ্যত্ব একটা জাতি আমি না যদি ধরি, তাহলে মনুষ্যত্ব কি পশুর মধ্যে থাকবে? না না স্যার, স্যার ওই থাকবে না। ওইভাবে হয় না স্যার। মনুষ্যত্ব হ্যাঁ মানুষের মধ্যে থাকবে, ঠিক স্যার, পৃথিবীত্ব বোঝা গিয়েছে, পৃথিবীর মধ্যে বুঝলাম। থাকবে। হ্যাঁ, জলের মধ্যে জলত্ব জলের মধ্যে। ঠিক আছে, কিন্তু কিন্তু দ্রব্যত্ব, দ্রব্যত্ব সে পৃথিবীতেও থাকবে, জলেও থাকবে, তেজেও। দেখুন, দ্রব্যত্ব একটা জাতি, কিন্তু সে পৃথিবীতেও থাকবে, তেজেও থাকবে, জলেও থাকবে, কারণ তারা সবাই তো দ্রব্য। পৃথিবীও দ্রব্য, এক প্রকারের দ্রব্য, জল আরেক প্রকারের দ্রব্য, তেজ আরেক প্রকারের দ্রব্য, তাই না? তাই সে কিন্তু 9টা দ্রব্যের মধ্যেই থাকবে। তাহলে এবার বলুন, জলের মধ্যে দ্রব্যত্ব থাকবে কিনা? হ্যাঁ। হ্যাঁ থাকবে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার জলের মধ্যে থাকবে। হ্যাঁ স্যার থাকবে। জলের মধ্যে পৃথিবীত্ব থাকবে? না স্যার। না না স্যার। থাকবে না না। না। আমি পার্থিব দ্রব্যের মধ্যে পৃথিবীত্ব দেখতে পাচ্ছিলাম, কিন্তু দ্রব্যত্বও দেখতে পাচ্ছিলাম। কিন্তু পার্থিব দ্রব্য ছাড়া অন্যান্য দ্রব্যগুলোতে সেই মানে দ্রব্যত্ব আছে, কিন্তু পার্থিবত্ব নেই। তাহলে দ্রব্যত্ব এবং পৃথিবীত্বের মধ্যে
কে ব্যাপ্য আর কে ব্যাপক? দ্রবত্ব স্যার, দ্রবত্ব ব্যাপক দ্রব্যত্ব হলো ব্যাপক আর পৃথিবীত্ব হলো ব্যাপ্য। এই কারণে আমরা লিখতে পারবো যেখানে যেখানে পৃথিবীত্ব সেখানে সেখানে দ্রব্যত্ব। এটা আমি লিখতে পারবো কি পারবো না? যেখানে যেখানে পৃথিবীত্ব সেখানে সেখানে হ্যাঁ, স্যার। দ্রব্যত্ব, এই হ্যাঁ লিখতে স্যার, পারবো। লেখা যাবে। কারণ ঘট পট প্রভৃতি যত পার্থিব দ্রব্য রয়েছে সবার মধ্যে পৃথিবীত্ব রয়েছে, আবার দ্রব্যত্বও রয়েছে। কিন্তু উল্টো কথাটা আমি কি লিখতে পারবো? যেখানে যেখানে দ্রব্যত্ব সেখানে সেখানে পৃথিবীত্ব? না স্যার। না স্যার লিখতে পারবো না, তাই না? কারণ এর ব্যভিচার রয়েছে। কোথায় ব্যভিচার পাবো? সেই জলে, তারপর তেজে, সেখানে পৃথিবীর তো থাকবে না, হ্যাঁ, সেই জল জন্য। তেজ প্রভৃতি দ্রব্যগুলোতে সেখানে দ্রব্যত্ব আছে কিন্তু পৃথিবীত্ব তো নেই। তাহলে দেখুন, আমি দুটো একই সেম জাতি মানে সেম দুটো পদার্থ রয়েছে, খালি তাদের মধ্যে যখন ব্যাপক একক ভাবটা চেঞ্জ করে দিচ্ছি একটা বাক্য দাঁড়াচ্ছে একটা বাক্য দাঁড়াচ্ছে না। ঠিক আছে? যেখানে যেখানে পৃথিবীত্ব সেখানে সেখানে দ্রব্যত্ব, এটা ঠিক, এটা হচ্ছে। কিন্তু যেখানে যেখানে দ্রব্যত্ব সেখানে সেখানে পৃথিবীত্ব, এই বাক্যটা হচ্ছে না, তাই না? দেখুন, এইটাই অনুমিতির কিন্তু এটাই মূল, মানে এই ফান্ডামেন্টাল তত্ত্বটা যদি ক্লিয়ার না হয় আমরা অনুমিতি আগাতে পারবো না, আমরা নিজেরা অনুমিতি করতেই পারবো না। ঠিক আছে? সব সময় ব্যাপ্যের দ্বারা ব্যাপকের অনুমিতি হয়, কখনো ব্যাপকের দ্বারা ব্যাপ্যের অনুমিতি হয় না। আমি মানে আমরা এখানে এটাকে এভাবে বলতে পারি। ধরুন, এটাকে আমরা ক্লিয়ার করি আগে, তাহলে হবে না। দেখুন, আমরা এটুকু তো বুঝতে পারলাম যে যেখানে পৃথিবীত্ব এবং দ্রব্যত্বের মধ্যে কে ব্যাপক কে ব্যাপক। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবার হ্যাঁ, আমরা স্যার। আমরা অনুমিতিটা লিখতে পারবো ইদম আহ বা ইয়ম পৃথিবী দ্রব্যত্বাৎ। এর মানে হচ্ছে এইটা পৃথিবী, কেন না? যেহেতু এখানে দ্রব্যত্ব আছে। এই অনুমিতিটা ঠিক কি ভুল আপনারা আমাকে বলুন। এইটা হলো পৃথিবী, হ্যাঁ কেন? স্যার ঠিক ঠিক। আচ্ছা, হ্যাঁ স্যার, এখানে দ্রব্য তো রয়েছে। আচ্ছা, আমরা আসছি ইয়ম। ধরুন ইয়মের জায়গাতে আমি লিখছি যে আহ বায়বীয় কোনো একটা পদার্থ বা সুবর্ণ। সুবর্ণ, ঠিক আছে? ইয়ম বলতে আমি সুবর্ণ ধরছি। সুবর্ণের মধ্যে দ্রব্যত্ব থাকে কি থাকে না? সুবর্ণ মানে সোনা, থাকে। সোনার মধ্যে দ্রব্যত্ব থাকে হ্যাঁ কি স্যার, থাকে? থাকে। আছে। হ্যাঁ স্যার থাকে তার মধ্যে পৃথিবীত্ব আছে? না স্যার, এখানে সুবর্ণত্ব না রয়েছে। স্যার সুবর্ণ কি ধরনের না স্যার। দ্রব্য? স্যার। আগে বলুন, সুবর্ণ কি ধরনের দ্রব্য? 9টা দ্রব্যের মধ্যে কোন দ্রব্যের অন্তর্গত সুবর্ণ? তেজস্ব সে দ্রব্য। তেজের অন্তর্গত। তেজ। তাহলে এর মধ্যে হ্যাঁ। পৃথিবীত্ব নেই, এর মধ্যে তৈয় সত্য আছে। ঠিক আছে? তাহলে আমরা তো এটাই ক্লিয়ার নই যে যেখানেই দ্রব্য, তাহলে সুবর্ণের মধ্যে দ্রব্যত্ব আছে কিন্তু তার মধ্যে পৃথিবীত্ব তো নেই, তাহলে কি পৃথিবী বলবো কি করে? আমি ইয়মের জায়গায়, ইয়ম বলতে আমি একটা কোন একটা কিছুকে আঙ্গুল নির্দেশ করে বলছি, সে কে আমি সেটা জানি না। ঠিক আছে? এখন কিন্তু এখানে বেবিচার তো হয়ে যাচ্ছে। ওখানে যে জায়গাতে দ্রব্যত্ব থাকে সেখানে পৃথিবীত্ব থাকবেই এমন কিন্তু কোনো কথা নেই। কেবলমাত্র পার্থিব দ্রব্যে দ্রব্যত্ব প্লাস পৃথিবীত্ব থাকে, পার্থিব দ্রব্য ছাড়া আর কোথাও তো এটা হয় না। কিন্তু উল্টোটা দেখুন, ইয়ম ইদম দ্রব্যম, কেন না পৃথিবীত্বাৎ। এই অনুমতিটা আমরা করতে পারবো কি পারবো না? এইটা দ্রব্য, কেন না এর মধ্যে পৃথিবীত্ব আছে। এই না অনুমতিটা কি স্যার করতে হবে পারবো? না না স্যার, এই বাক্যটা না স্যার। করতে পারবো না। করতে পারবো না। কারণ স্যার, তেজের না। মধ্যেও দ্রব্যত্ব রয়েছে, জলের না, মধ্যে এটা দ্রব্যত্ব করা রয়েছে যায়। স্যার। এই জায়গায় আচ্ছা ব্যাখ্যায় দোষ হয়ে শুনুন, যাবে স্যার। কিসের দোষ হচ্ছে? কোনো দোষ হচ্ছে না তো। ধরুন তেজ, আপনি যে কোনো একটা দ্রব্যের কথা বলুন, এই ইদম বলতে যে কোনো একটা দ্রব্য ধরুন, আপনার আপনার ইচ্ছে মতো আমি সেখানে মেলাবো। আপনার মনে যে কোন দ্রব্যের কথা আসছে বলুন, যে কোনো একটা উদাহরণ বলুন ইদম বলতে। আমি ঘট ধরছি, ঠিক আছে? ঘট, ঠিক আছে? ঘটের মধ্যে পৃথিবীত্ব আছে? না স্যার, ঘটত্ব না, স্যার। আছে।
ঘট পার্থিব দ্রব্য, ঘট পার্থিব ও। দ্রব্য, ঠিক আছে। যেটাই দেখুন ঘটের মধ্যে ঘটত্ব তো আছেই, একটা পদার্থের মধ্যে একটাই জাতি থাকবে এবং এটা নট নেসেসারি। ঘট দেখুন, ঘটের মধ্যে প্রথমত কি কি ধর্ম থাকে? ঘটের মধ্যে সত্তা জাতি থাকে, কারণ ঘট আছে এটা আমরা প্রয়োগ করি, আছে মানে সত্তা জাতি আছে। আচ্ছা, পদার্থত্ব আছে, পদার্থত্ব যদিও জাতি নয় কিন্তু এটা ধর্ম। দেখুন ঘট একটা পদার্থ, তাই তার মধ্যে পদার্থত্ব নামক ধর্ম রয়েছে। ঘট একটা দ্রব্য, তার মধ্যে দ্রব্যত্ব জাতি রয়েছে। ঘট সেই দ্রব্যের মধ্যে পার্থিব দ্রব্য, তাই তার মধ্যে পার্থিবত্ব জাতি রয়েছে। ঘট সেই পার্থিব দ্রব্যের মধ্যে একটা স্পেসিফিক পদার্থ ঘট, তাই তার মধ্যে ঘটত্ব রয়েছে। এতগুলো ধর্ম তার মধ্যে রয়েছে, এমন নয় ঘটের মধ্যে কেবল ঘটত্ব থাকবে, তাই না? ঘটের মধ্যে কেবল ঘটত্ব থাকবে এমন তো নয়। ঘট পার্থিব দ্রব্য, তাই তার মধ্যে পার্থিবত্ব থাকবে। ঘট দ্রব্য একটা, তাই তার মধ্যে দ্রব্যত্ব থাকবে। সে একটা পদার্থ, তাই তার মধ্যে পদার্থত্ব থাকবে। আর দ্রব্য গুণ কর্ম, এই তিনটে পদার্থের মধ্যে সত্তা জাতি থাকে, ঠিক আছে। এতগুলো জিনিস সেখানে থাকবে, ঠিক আছে। তাহলে দেখুন, আর ঘট পার্থিব কিনা আমরা কি করে বুঝবো? যেটারই গন্ধ রয়েছে সেটাই পার্থিব, কারণ গন্ধবতী পৃথিবী আমরা পড়েছি তো, ঠিক আছে। গন্ধবতী পৃথিবী, যার মধ্যে গন্ধ রয়েছে সেটাই পৃথিবী। তাহলে ঘটের মধ্যে পৃথিবী তো থাকবে কি থাকবে না? হ্যাঁ স্যার, থাকবে। হ্যাঁ স্যার থাকবে। ঘটের মধ্যে দ্রব্যত্ব থাকবে কি থাকবে না? হ্যাঁ স্যার, থাকবে। থাকবে। তাহলে ঘটে পৃথিবীত্ব আছে, দ্রব্যত্ব আছে, এখানে সাধ্য তো দ্রব্যত্ব, তাহলে মিললো। যে কোনো পার্থিব দ্রব্যে আপনি এটাকে মেলাতে পারবেন, তাই এই অনুমিতিটা ঠিক, কিন্তু আগের অনুমিতিটা ভুল। অনুমিতি হতে গেলে যাকে আমরা হেতু করেছি আর যাকে সাধ্য করেছি তাদের মধ্যে ব্যাপ্তি থাকতে হবে। হেতু এবং সাধ্যের মধ্যে ব্যাপ্তি থাকতে হবে, ঠিক আছে। হেতু আর সাধ্যের ব্যাপ্তির আকারটা কিরকম? যেখানে যেখানে হেতু সেখানে সেখানে সাধ্য, যেখানে যেখানে হেতু সেখানে সেখানে সাধ্য। এই তত্ত্বটা বুঝে গেলে ব্যাস, আমাদের অনুমান অনুমিতি প্রকরণে আর কোনো অসুবিধা হবে না। সেখানে সেখানে সাধ্য, আমরা নিজেরাই অনুমিতি করতে পারবো, সেখানে সেখানে সাধ্য, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপ্তির আকার, ঠিক আছে। ব্যাপ্তি, এইটাই ব্যাপ্তি, ব্যাপ্তির আকার এটাই। এবার প্রথম যে অনুমিতি আমরা লিখেছিলাম ইয়ম পৃথিবী দ্রব্যত্বাৎ, এই অনুমিতিতে হেতুকে দেখুন, একটা অনুমিতিতে যেখানে পঞ্চমী বা তৃতীয়া থাকে সেটা সাধারণত হেতু হয়। এই অনুমিতিতে দ্রব্যত্বাৎ, ঠিক আছে, তার মানে এটা হেতুর বোধক। এবার এখান থেকে পঞ্চমীটা তুলে আমি যখন বলবো হেতুকে, আপনি এটাকে প্রথমাতে বলবেন, পঞ্চমীতে বলবেন না। তাহলে দ্রব্যত্বম, এখানে দ্রব্যত্ব হলো হেতু, ঠিক আছে, এটা হলো হেতু, দ্রব্যত্ব হেতু। আর সাধ্যকে, সাধ্যটা যেভাবে লেখা রয়েছে সেখানে একটা তয়ে বয়ে প্রত্যয় যোগ করে দেবেন, তাহলে সাধ্য পেয়ে যাবে। এই অনুমিতিতে কিসের সাধন করা হচ্ছে? পৃথিবী, তাহলে পৃথিবীত্ব হলো এখানে সাধ্য, পৃথিবীত্ব। তাহলে এখানে ব্যাপ্তির আকারটা কেমন হবে? ব্যাপ্তির আকারটা কেমন হবে? দ্রব্যত্ব যেখানে সেখানে পৃথিবী, দ্রব্যত্বম তত্র তত্র পৃথিবীত্বম। হ্যাঁ, এখানে ব্যাপ্তির আকারটা কি দাঁড়ালো? যেখানে যেখানে দ্রব্যত্ব সেখানে সেখানে পৃথিবীত্ব, তাই তো। মানে এই অনুমিতির দৃষ্টিতে, এই অনুমিতির দৃষ্টিতে ব্যাপ্তিটা দাঁড়াচ্ছে যেখানে যেখানে দ্রব্যত্ব সেখানে সেখানে পৃথিবীত্ব। এটা কি সম্ভব? না স্যার। না স্যার, মানে সম্ভব নয়। যেখানেই দ্রব্যত্ব আছে সেখানেই পৃথিবীত্ব আছে এমনটা নয়। জলের মধ্যে দ্রব্যত্ব না। আছে কিন্তু পৃথিবীত্ব নেই, তার মানে এখানে ব্যাপ্তি অসিদ্ধ, এখানে ব্যাপ্তি নেই। ব্যাপ্তি যদি না থাকে অনুমিতি ভুল হয়ে যাবে, সেটা অনুমিতি হবে না, সেটা অসৎ অনুমিতি হয়ে যাবে, ঠিক আছে। সৎ অনুমিতি হতে গেলে তার ব্যাপ্তিকে, মানে সেখানে ব্যাপ্তি থাকতে হবে হেতু এবং সাধ্যের মধ্যে, ঠিক আছে। তাই এই অনুমিতিটা কি? অসৎ অনুমিতি। কেন এখানে, কেন এটা অসৎ অনুমিতি হলো বলুন তো? এখানে দ্রব্যত্ব এবং পৃথিবীত্বের মধ্যে কে ব্যাপ্য হয় আর কে ব্যাপক হয়? সে পৃথিবী ব্যাপ্য হয় এবং ওই যে মানে দ্রব্য ব্যাপক হয়। দ্রব্য নয়, দ্রব্যত্ব। ও সরি, পৃথিবীত্ব আর দ্রব্যত্ব। দ্রব্যত্ব। ওকে পৃথিবীত্ব হলো ব্যাপ্য, দ্রব্যত্ব হলো স্যার, ব্যাপক। বলছি কিন্তু দেখুন শেষের এখানে যে এই অনুমিতিতে
হ্যাঁ স্যার, বলছি শেষের যে উদাহরণটা আপনি উল্লেখ করলেন বা লিখলেন, কাইন্ডলি যদি দেখান, ওই ইদং দ্রব্য পৃথিবীত্বাৎ, এই ক্ষেত্রে তো স্যার মানে সকল দ্রব্যের কথাই মানে মানে কোন কোন দ্রব্যগুলোকে তো আমি ইন্ডিকেট করছি না। আপনি যেমন বললেন তত্ত্ব গন্ধবতী পৃথিবী, যেটাকে আমরা গন্ধের মধ্যে যে দেখুন দ্রব্যটার গন্ধ রয়েছে সেটাকেই স্যার আমরা মানে তার মধ্যেও পৃথিবীত্ব আছে, এটাকে আমরা মানে মানে বুঝে নেব। যেমন ঘটের কথা আপনি উল্লেখ করলেন, ঘটের আমি আপনার গন্ধ প্রশ্ন বুঝতে বর্ণ পেরেছি। এগুলো রয়েছে বলে। হ্যাঁ তো আমি স্যার প্রশ্ন বুঝতে পেরেছি। তো স্যার প্রশ্ন আমি বুঝে বুঝবো কি করে, মনে করুন এমন কোনো দ্রব্য যেটার গন্ধ নেই, তখন তো এই বাক্যটা সিদ্ধ হবে না, না? দেখুন আমি অনুমিতিতে পক্ষ ম্যাটারই করে না। কেন ম্যাটার করে না? আমি যদি এখান থেকে পক্ষটাকে তুলে দিই, দ্রব্যম পৃথিবীত্বাৎ, এখানে খুব সহজেই পক্ষকে বোঝা যাবে। কে পক্ষ হবে? হেতু যেখানে আছে সেটাই পক্ষ হবে, তার বাইরে কেউ পক্ষ হবে না। এখানে হেতু কে? পৃথিবীত্ব। পৃথিবীত্ব আছে এমন কোনো একটা বস্তুই পক্ষ হবে ওখানে, মানে পার্থিব কোনো পদার্থই পক্ষ হবে। হেতু মানে অনুমিতি থেকে পক্ষ বের করা কোনো কঠিন কাজ নয়। পক্ষ না উল্লেখ করলেও কিচ্ছু আসে যায় না। হেতুর অধিকরণ যে হবে সে পক্ষ। ঠিক, হেতুর অধিকরণ। পৃথিবীত্ব যেখানে থাকে, পৃথিবীত্ব কোথায় থাকে? পার্থিব দ্রব্যে। পার্থিব দ্রব্যের যে কাউকে আপনি এখানে পক্ষ হিসেবে ধরতে পারবেন। ঠিক আছে? ঠিক তেমনি এখানেও যদি আমি পক্ষকে উল্লেখ না করি, পৃথিবী দ্রব্যত্বাৎ, আমি খালি সাধ্য লিখেছি আর হেতু লিখেছি, এখানে পক্ষ আমরা কাকে করতে পারবো? এই দ্রব্যত্ব যেখানে যেখানে আছে তার মধ্যে যে কোনো একটাকে আমি এখানে পক্ষ হিসেবে ধরে নিতে পারবো। ঠিক আছে? হেতু যেখানে থাকবে তাকে পক্ষ বলে। মানে হেতুর নিশ্চিত রূপে যেখানে আছে বলে আমি জানি, দ্রব্যত্ব নিশ্চিত রূপে পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মা, মন, 9টা দ্রব্যের মধ্যেই থাকে। তাই তাদের যে কোনো একটাকে আমি এখানে পক্ষ হিসেবে ধরতে পারি। ঠিক আছে? এটা এটা কোনো বড় ব্যাপার নয়। এই আমরা আসবো আস্তে আস্তে এই বিষয়গুলোতে, কিন্তু প্রকৃত যে বিষয়টা সেটা আগে দেখো। এই যে দ্রব্যত্ব এবং পৃথিবীত্ব, এই দুটোর মধ্যে কে ব্যাপ্য আর কে ব্যাপক সেটা আমাকে বলুন। আপনি পক্ষের কথা ছেড়ে দিন এখান থেকে। ঠিক আছে? এই সাধ্য এবং হেতুর মধ্যে এখানে যে যাদেরকে আমরা লিখেছি তাদের মধ্যে কে ব্যাপ্য? স্যার ওই যে বললাম মানে পৃথিবীত্ব হচ্ছে ব্যাপ্য এবং ওই যে দ্রব্যত্ব হচ্ছে ব্যাপক, বললাম যে। এবার দেখুন, আমরা একেবারে প্রথমে সিদ্ধান্ত কি করে রেখেছিলাম? অনুমিতিতে ব্যাপ্য কে হয়? হেতু কি কিরকম হয়? ব্যাপ্য হয় না ব্যাপক হয়? লেখেননি তার মানে। হেতু ব্যাপ্য হয়। হেতু ব্যপ্ত হয়। না স্যার আমি লিখছি না, জাস্ট স্যার শুনছি তো, আমি লিখছি না। হ্যাঁ, এই অনুমিতিতে হেতু কি হয়ে গেছে? ব্যাপ্য হয়েছে না ব্যাপক হয়েছে? এই অনুমিতিতে হেতু ব্যাপক হয়ে গেছে। ব্যাপক হয়ে গেছে। এইটা হয়ে গেলেই তার মানে এই অনুমিতিতে কিছু সমস্যা রয়েছে, এই অনুমিতিটা ভুল অনুমিতি। যখনই অনুমিতিতে হেতু ব্যাপক হয়ে যাবে, যখনই অনুমিতিতে হেতু ব্যাপক হয়ে যাবে, তার মানে সেই অনুমিতিটা ভুল, সেই অনুমিতিটা অসৎ। হেতুকে সবসময় ব্যাপ্য হতে হবে। তাই জন্য এই অনুমিতিটা অসৎ অনুমিতি। কিন্তু উল্টোটা, ওই দুটো পদার্থকে দিয়েই আমি আরেকটা অন্য অনুমিতি করেছি। কি? ইয়ম ইদম দ্রব্যম পৃথিবীত্বাৎ। এটা দ্রব্য কেন? এর মধ্যে পৃথিবীত্ব রয়েছে। দেখুন এই যে অনুমিতি, এখানে হেতুকে এখানে পৃথিবীত্ব। পৃথিবীত্ব 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 আছে। হেতু। আর সাধ্যকে সাধ্যকে দ্রব্যত্ব দ্রব্য। দ্রব্যত্ব, হ্যাঁ স্যার। দ্রব্যস্থানে তো যোগ করে দ্রব্যত্ব। এটা দেখুন এখানে ব্যাপ্তি আছে কি? ব্যাপ্তি, এখানে ব্যাপ্তির আকারটা কেমন হবে? এই অনুমিতিতে ব্যাপ্তির আকারটা কেমন হবে? আমরা একটু আগে এটা লিখেছি যে যেখানে যেখানে হেতু যত্র সেখানে যত্র পৃথিবী যত্র যত্র পৃথিবীত্ব তত্র তত্র দ্রব্যত্ব। একদম। যেখানে যেখানে পৃথিবীত্ব সেখানে সেখানে দ্রব্যত্ব। এবার এই কথাটা ঠিক কি ভুল? জগতের এমন কোন উদাহরণ আছে কি যেখানে পৃথিবীত্ব আছে কিন্তু দ্রব্যত্ব নেই? না। হতেই পারে না এরকম। না স্যার। পৃথিবীত্ব হ্যাঁ আছে অথচ দ্রব্যত্ব নেই, এটা হতেই পারে না। মানে পার্থিব বিষয়গুলো তো দ্রব্যই হয়, তাই না? তাই জন্য এই ব্যাপ্তিটা ঠিক। এখানে ব্যাপ্তি আছে তাই এটা সদনুমিতি। দেখুন এখানে কেন কেন সদনুমিতি হয়েছে? এখানে পৃথিবীত্ব দ্রব্যত্বের তুলনায় কি ব্যাপ্য, সেটাই হেতু হয়েছে। হেতুটাই ব্যাপ্য হয়েছে, অতএব এটা সদনুমিতি। অনুমিতি সৎ কি অসৎ এটা আমরা এক ঝলকে দেখেই বুঝে যাবো। কিভাবে? হেতুটার দিকে তাকান, ওই সাধ্যের তুলনায় ওই হেতুটা ব্যাপ্য হয়েছে কি ব্যাপক হয়েছে। যদি ব্যাপ্য হয় তাহলে সেটা সৎ হতে পারে, যদি ব্যাপক হয় আপনি চোখ বন্ধ করে বলবেন এটা ভুল অনুমিতি। ঠিক আছে?
এইটা আমরা কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য কিন্তু আমাদের এই এই বাক্যটাকে প্রয়োজন, যে ব্যাপ্তির আকারটা হলো এরকম, যেখানে যেখানে হেতু সেখানে সেখানে সাধ্য। যে কোনো অনুমিতি আমাকে যেখানে যখনই দেবেন, সেই অনুমিতিটা দেখলে আমি আগে এটাকে মেলাবো যে এক্স সাধ্য আর ওয়াই হলো হেতু। তার মানে আমাকে এই বাক্যটাকে ঠিক হতে হবে। কোন বাক্যটাকে? যে যেখানে যেখানে ওয়াই সেখানে সেখানে এক্স, যেখানে যেখানে ওয়াই সেখানে সেখানে এক্স, এই বাক্যটা যদি ঠিক হয় তবেই ওই যে অনুমিতিটা ওটা ঠিক হবে, আদারওয়াইজ ঠিক হবে। ঠিক আছে, ব্যাস এই হলো ব্যাপ্তির তত্ত্ব। আমরা আসি এই জিনিসটা অনেকক্ষণ কাটিয়ে ফেললাম, কারণ যদি এইটুকু না বুঝলে আমরা আগাতে পারবো না। আশা করি বোঝা গেছে বিষয়টা। দেখুন, এবারে আমরা একেবারে আমাদের সহজ ভাষায় অনুমিতি বলতে কি বুঝি না, কোনো একটি পক্ষে জ্ঞাত কোনো পদার্থের দ্বারা অজ্ঞাত পদার্থের নিরূপণ। কোনো একজন ব্যক্তি সে পর্বতের কাছে গেছে, পর্বতে ধোঁয়া দেখতে পাচ্ছে কিন্তু বহ্নি দেখতে পাচ্ছে না। সে কি এটা অনুমান করতে পারবে না যে এই পর্বতে বহ্নি রয়েছে? হ্যাঁ স্যার কোনো পারবে, একজন পারবেন। বলছে স্যার আপনার পারবেন। বহ্নি রয়েছে, দেখুন বহ্নিকে আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি কি করে বুঝলাম? না, অনুমানের দ্বারা, অনুমিতির দ্বারা। ঠিক আছে, অনুমিতি করতে কে সাহায্য করলো? আমি জল দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে সে পাচ্ছি না, বহ্নি, সে ধূম আমি জল, সহায়তা করলো। হ্যাঁ ধূম সহায়তা করলো। আমি যদি জল দেখতে পেতাম কখনো এমনি বহ্নির অনুমিতি করতে পারতাম না, তাই না? তাই এই যে একটা পক্ষে সাধ্যের অনুমিতি করার জন্য যে সহায়তা করছে তাকে বলে হেতু। সেটা হচ্ছে জ্ঞাত পদার্থ। দেখুন, আমি পর্বতে ধূমকে দেখতে পাচ্ছি, মানে ধূমটা হলো জ্ঞাত পদার্থ। আর ওই জ্ঞাত পদার্থটা কাকে জানিয়ে দিচ্ছে? না, বহ্নিকে সে জানিয়ে বহ্নিকে দিচ্ছে। জানিয়ে দিই। হ্যাঁ, বহ্নি কিন্তু অজ্ঞাত, সে অজ্ঞাত পদার্থের নিরূপণ করে দিচ্ছে। তাহলে কোনো একটি পক্ষে, এখানে পক্ষটা হলো পর্বত, সেখানে জ্ঞাত পদার্থের দ্বারা মানে ধূমের দ্বারা অজ্ঞাত পদার্থ যে বহ্নি তার নিরূপণ করা হচ্ছে, এটাকে অনুমিতি বলে, এটাকে লজিক বলে। নৈয়ায়িকরা এই অনুমিতিতেই বিশ্বাসী, তাই নৈয়ায়িকদেরকে লজিসিয়ান বলা হয়। ঠিক আছে, আপনারা ন্যায় লজিক ইত্যাদি করে বহু বই পাবেন। ঠিক আছে, দেখুন এখানে ওই জ্ঞাত পদার্থের কি বলা হয়? হেতু। হেতু শব্দের একটা প্রতিশব্দ আমরা বললাম ব্যাপ্য, আর একটা প্রতিশব্দ হচ্ছে লিঙ্গ। কেন লিঙ্গ? কারণ সে লীন বা অজ্ঞাত অর্থকে জানিয়ে দেয়, লীন বা অজ্ঞাত অর্থকে জানিয়ে দেয়, তাই সে লিঙ্গ। হেতুকে ব্যাপ্য বলা হয় কেন? কারণ সে কম জায়গা জুড়ে থাকে, সাধ্যের তুলনায় কম জায়গা জুড়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, আর অজ্ঞাত পদার্থ যেটাকে জানাচ্ছে সেটা হলো সাধ্য। ঠিক আছে, এবার ওই অনুমিতি উৎপন্ন হতে যতগুলো কারণের প্রয়োজন, তার মধ্যে যেটা অসাধারণ কারণ, সেই অসাধারণ কারণটাকে অনুমিতির করণ বলে, আর ওটাই হচ্ছে অনুমান। এবার আমরা অনুমিতি উৎপত্তির প্রক্রিয়াটা দেখলেই আমরা নিজেরাই গেস করতে পারবো যে এর মধ্যে কে অনুমান হবে। ঠিক আছে, দেখুন সেটা পরের স্লাইডে আছে। এখানে কি বলা হয়েছে? অনুমিতি উৎপত্তির প্রক্রিয়া। অনুমিতি উৎপত্তির প্রক্রিয়া। আচ্ছা, আপনারা একটা কথা বলুন, আমরা একটু আগে বললাম যে কেউ একজন রামবাবু পর্বতে গেছে, সেখানে ধোঁয়া দেখেছে, ধোঁয়া দেখে সে কি বুঝে গেল? যে না, এই পর্বতে কিন্তু বহ্নি আছে। কিন্তু একটি বাচ্চা ছেলে, 6-7 বছরের একটি ছেলে, যে কখনো এর আগে ধূম আর বহ্নিকে একসাথে দেখেনি, সে পর্বতের কাছে গেছে, গিয়ে সেখানে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছে, সে কি কোনোভাবেই অনুমিতি করতে পারবে যে এই পর্বতে বহ্নি রয়েছে? না স্যার, ওই ওই ছেলেটি যদি বহ্নিকে স্যার ওই ছেলেটি যদি বহ্নিকে দর্শন না করে, অর্থাৎ বহ্নিকে ধূমের সহিত না মানে লক্ষণ করে বা দেখে, তো তখন কিন্তু উনি মানে বুঝতে পারবেন না যে এখানে বহ্নি রয়েছে। কেননা উনার কাছে এই তথ্যটা জ্ঞাত নয় যে জর্ত জর্ত ধূম ও তর্ত তর্ত বহ্নি। একদম, তার মানে ওই বাচ্চা ছেলেটির কি নেই? ব্যাপ্তিক জ্ঞান নেই। ব্যাপ্তি জ্ঞান নেই। ব্যাপ্তির জ্ঞান হলো প্রথম ক্রাইটেরিয়া অনুমিতি হওয়ার। আমি আচ্ছা, ব্যাপ্তিক জ্ঞান কিভাবে হয়? বারবার বারবার একসাথে দেখে তাদের দুজনকে, আমি রাম এবং শ্যামকে সব সময় একসাথে দেখি, বারবার বারবার একসাথে দেখি, দেখি বলেই আমি মানে আমি আমি 100 বার তাদেরকে দেখেছি, আমি কোনোদিন আলাদা দেখিনি। আমি যখনই রামকে দেখেছি তার সাথে সাথে শ্যামকে দেখেছি।
এইবার বালির ব্রিজে আমি যদি রামকে দেখি, আমার শ্যামের কথা মনে হবে। আমি ঠিক বুঝতে পারবো যে এখানে কোথাও না কোথাও শ্যাম রয়েছে। রাম তো শ্যাম থাকে না, আলাদা থাকে না, তাদের দুজনের মধ্যে একটা সম্বন্ধ রয়েছে। ঠিক এমনই বারবার বারবার একসাথে দেখার ফলে এটাকে বলে ভূয়ঃ সহচার দর্শন। ভূয়ঃ মানে বারবার, সহচার মানে একসাথে দেখা। দেখুন, ধূম এবং বহ্নিকে বারবার বারবার একসাথে দেখতে দেখতে একটা জ্ঞান হয়, কি ব্যাপ্তি, যার আকারটা হচ্ছে যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহ্নি। এই ব্যাপ্তি জ্ঞানটা যার হয় তারই অনুমিতি হয়, অন্য কেউ অনুমিতি করতে পারে না। মানে আমার ব্যাপ্তি জ্ঞান হয়েছে আর আপনি গিয়ে পর্বতে বহ্নির অনুমিতি করতে পারবেন, এটা হবে না। যার ব্যাপ্তি জ্ঞান হয়েছে তার অনুমিতি। ঠিক আছে, তাই দেখুন প্রথম কি না, আমি বারবার বারবার ধূম এবং বহ্নিকে একসাথে, এখানে ধূম বলতে কিন্তু সাধ্য, বহ্নি বলতে ধূম বলতে হেতু, বহ্নি বলতে সাধ্য। তাহলে আমি বারবার হেতু এবং সাধ্যকে বা ধূম এবং বহ্নিকে একসাথে দেখলাম, দেখে আমি একটা আইডিয়া করলাম। কি আইডিয়া? যে ধূম এবং বহ্নির মধ্যে ব্যাপ্তি রয়েছে, ধূম এবং বহ্নির মধ্যে একটা ব্যাপ্তি রয়েছে, ব্যাস এইটুকু আমার আগে থেকে হয়ে আছে। ঠিক আছে, এরপর কোনো একদিন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটা পর্বতের পাশ দিয়ে, পর্বত কেন, আপনি এখন একটা অ্যাপার্টমেন্ট ধরুন, ঠিক আছে, কোনো একটা অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে বা পর্বতের পাশ দিয়ে, সেইখানে আমি না ধূমকে দেখতে পেলাম। যেমন রামকে বালির ব্রিজে দেখেছিলাম, সেরকমই ধূমকে দেখতে পেলাম। এইবার যেই মাত্র আমি সেখানে ধূমকে দেখলাম, আমার সঙ্গে সঙ্গে কার কথা মনে পড়বে? ধূমের সাথে বহ্নির কথা। বহ্নির হুম। কথা। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এটাকে বলে ব্যাপ্তি স্মরণ। এটা কেন হয়? এক সম্বন্ধী জ্ঞানম অপর সম্বন্ধী স্মারকম। একটা সম্বন্ধীর জ্ঞান আরেকটা সম্বন্ধীকে স্মরণ করায়, তাই না? সেই কারণে পর্বতে ধূম দেখার পরে আমার ওই সেই যে ব্যাপ্তিটা মাথায় ছিল, যে ব্যাপ্তিটা আমার আত্মাতে হয়েছিল, সেইটার স্মরণ হবে। কি না, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহ্নি। এই ব্যাপ্তির, দেখুন ব্যাপ্তির জ্ঞানটা আমার আগে থেকে হয়ে রয়েছে, এইখানে কি হলো, সেই ব্যক্তির স্মরণ হলো। জ্ঞাত, যে যে বিষয়টা আগে থেকে জ্ঞাত হয়ে রয়েছে তার পরবর্তীতে গিয়ে স্মরণ হয়। ঠিক আছে, তো স্মৃতি হলো, এটাকে বলে ব্যক্তি স্মৃতি। আচ্ছা, এই স্মৃতি হওয়ার পরে একটা জ্ঞান হয়। এই জ্ঞানটা না সবাই স্বীকার করে না, সব দার্শনিকরা এই যে এই স্টার চিহ্নিত যে জ্ঞানটা, এটাকে স্বীকার করে না, এটাকে স্যার ওটাকে ওই বৈজ্ঞানিকরা স্বীকার স্মৃতিক করে। জ্ঞান বলে। হ্যাঁ, এই যে যেখানে যেখানে আমরা টিক চিহ্ন দিয়েছি এটা স্মৃতি। ঠিক আছে, হুম 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 হুম। এটা স্মৃতি। এই স্মৃতিটা হওয়ার পরে ওই যে বন্যী ব্যক্তি, আচ্ছা আমি যদি বলি যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যী, তার মানে ধূম এবং বন্যীর মধ্যে ব্যাপ্তি রয়েছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু কার ব্যাপ্তি কোথায় রয়েছে এটা কি করে বুঝবো? আমরা এইটা এইটা লিখে রাখি যে ব্যাপকের ব্যাপ্তি ব্যাপ্তে থাকে, ব্যাপকের হ্যাঁ ব্যাপ্তি স্যার, হ্যাঁ ব্যাপ্তে থাকে, তাই না? হ্যাঁ স্যার, এই মানে কথাগুলো একদম কেননা মানে বহ্নি তো স্যার ব্যাপ্য আর ধূম ব্যাপক, যেহেতু অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত, তাই ওর ব্যাপ্তি ওখানেই থাকবে। ঠিক স্যার, আর এবং অদ্ভুত এটা পক্ষ। সার্বত্রিক, এটা মানে শুধুমাত্র এই ক্ষেত্রে এমন, এটা সার্বত্রিক, সব হুম সময় হুম। ব্যাপকের ওকে স্যার। ব্যাপ্তি করতে থাকে। ঠিক আছে, এবার এখানে তাহলে কার ব্যাপ্তি কোথায় আছে এই এই অনুমিতির দৃষ্টিতে? কি বললেন স্যার এখানে? এই অনুমিতির বহ্নির দৃষ্টিতে ব্যাপ্তি ধূমে বহ্নির আছে। ব্যাপ্তি ধূমে আছে। বহ্নির ব্যাপ্তি ওই যে স্যার, মানে একদম, বলে তো দিলাম যে বহ্নি বা অগ্নির ব্যাপ্তিটা ধূমের মধ্যে মানে রয়েছে, বহ্নির কেননা ব্যাপ্তি। বহ্নি তো হ্যাঁ ব্যাপ্য, আর মানে ধূম তো ব্যাপক, সেই জন্য। আপনি আবারও ভুল বললেন। কোথায়? কনসেন্ট্রেট করুন, কনসেন্ট্রেট করুন। হ্যাঁ, কথা কিন্তু যেটা আপনি হয়তো চিন্তা করছেন সেটা বলছেন না, আপনার বলাটা ভুল হয়েছে। ধূম হলো ব্যাপক, বহ্নি হলো ব্যাপক। ব্যাপকের ব্যাপ্তি ব্যাপ্তে থাকে, ব্যাপক হলো বহ্নি, ধূম হলো ব্যাপ্য, তাই বহ্নির ব্যাপ্তি ধূমে থাকে সেই কারণে। হ্যাঁ, কনসেন্ট্রেট করুন যখন বলছেন, মাথা ঠান্ডা করুন। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে বহ্নি ব্যাপ্য বলতে কে? বহ্নি ব্যাপ্য বলতে কে? ধূম। ভেবে বলুন। বহ্নি ব্যাপ্য হলো ধূম, কারণ কি ধূমে কি রয়েছে? ব্যাপ্তি রয়েছে। কার ব্যাপ্তি রয়েছে? বহ্নির ব্যাপ্তি। বহ্নির বহ্নির ব্যাপ্তি রয়েছে। তাহলে বহ্নির ব্যাপ্তি ধূমে রয়েছে, বহ্নির ব্যাপ্তি ধূমে রয়েছে।
তাই বন্যী ব্যাপ্য হলো ধূম। সেই ধূম বিশিষ্ট কে, মানে ধূম এখানে কোথায় দেখতে পাচ্ছি আমি এই অনুমিতিতে? সে পর্বতে। পর্বতে ধূমবিশিষ্ট পক্ষ ধর্মতা। হ্যাঁ, ধূম বিশিষ্ট ঠিক। হলো পর্বত। তাহলে বন্যী ব্যাপ্য ধূম বিশিষ্ট হলো এই পর্বত। এই যে জ্ঞানটা, এইটাকে বলে পরামর্শ। আমরা প্রথমে শুরু করেছিলাম পরামর্শের জন্য জ্ঞান অনুমিতি, এই জ্ঞানটাকে বলে পরামর্শ। দেখুন এখানে কে কে আছে, এখানে ধূম রয়েছে। ধূম কে? হেতু। আচ্ছা, হেতু কোথায় রয়েছে? পর্বতে। হেতুর, পর্বত মানে পক্ষ, হেতুর পক্ষে থাকার যে জ্ঞান, মানে হেতু পক্ষে আছে এই যে জ্ঞান, তাকে আমরা কি ধরনের জ্ঞান বলি? পক্ষধর্মতা জ্ঞান, তাই তো? হেতু পক্ষে আছে, দেখুন একদম প্রথমে দেখুন লিখে পর্বতে ধূম দর্শন, মানে পর্বতে পক্ষে ধূম আছে এই যে জ্ঞান, এটাকে আমরা দেখুন লিখে রেখেছি পক্ষ ধর্মতা জ্ঞান। এবার এই যে পক্ষ ধর্মতা জ্ঞান, দেখুন এখানে আরো একটা জিনিস বিষয় হয়েছে কি? বন্যী ব্যাপ্ত, মানে বন্যীর ব্যাপ্তি এখানে বিষয় হয়েছে। তার মানে এখানে এটা হলো ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান। এখানে ব্যাপ্তিও রয়েছে, পক্ষ ধর্মতাও রয়েছে। তাই এই জ্ঞানটার আমরা নাম দেব কি? পরামর্শ। পরামর্শ, ঠিক আছে? এইটা কিন্তু নৈয়ায়িকরা স্বীকার করেন যে এইরকম একটা বিশিষ্ট জ্ঞান এখানে হতে হয়। এর ঠিক পরে পরেই যেই ব্যক্তি এটা বুঝতে পারবেন যে বন্যিক ব্যাপ্তি ও ধূম বিশিষ্ট হলো এই পর্বত, তার অটোমেটিক্যালি এই জ্ঞানটা হয়ে যাবে যে এই পর্বত হলো বন্যী বিশিষ্ট। যেহেতু এখানে বন্যীর ব্যাপ্তি যেখানে আছে, যে ধূম, সেই ধূম আছে, অতএব এখানে বন্যী রয়েছে, তাই এই পর্বত বন্যী বিশিষ্ট, মানে পর্বত বন্যীমান। এই জ্ঞানটা হয়ে যাবে অনুমিতি। দেখুন এই হলো অনুমিতি উৎপত্তির প্রক্রিয়া। আবার একবার রিক্যাপ করছি। আমরা একেবারে প্রথমে কি করি? বারবার বারবার সহচার দর্শনের ফলে একটা ব্যাপ্তির আইডিয়া আমরা তৈরি করি, ব্যাপ্তি জ্ঞান হয়, যেটা এইখানে হয়েছে, ঠিক আছে? এবার যার এই ব্যাপ্তিক জ্ঞান হয়ে আছে, ধূম এবং বন্যীর মধ্যে ব্যাপ্তিক জ্ঞান যার হয়ে রয়েছে, তিনি পর্বতের কাছ দিয়ে যখন যাচ্ছেন, পর্বতে ধূম দেখলেন, মানে হেতুর দর্শন করলেন। এই যে হেতু দর্শন, এটাকে বলা হয় পক্ষ ধর্মতা জ্ঞান। এটাকে বলা হয় পক্ষ ধর্মতা জ্ঞান, ঠিক আছে? এই পক্ষ ধর্মতা জ্ঞান হলে পরেই আমাদের এই ব্যাপ্তির স্মরণ হয়, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যী। এই যে স্মৃতি, এটাকে বলা হয় ব্যাপ্তি স্মরণ। এই ব্যাপ্তি স্মরণ হলে পরে পরামর্শ উৎপন্ন হয়। পরামর্শটা কেমন? না বন্যী ব্যাপ্য ধূমবান অয়ম পর্বত, বা বন্যী ব্যাপ্য ধূম বিশিষ্ট এই পর্বত, এই জ্ঞানটাকে বলে পরামর্শ। এই জ্ঞানটা হলে পরেই বাই ডিফল্ট আপনার এই অনুমিতি উৎপন্ন হয়ে যাবে পর্বত বন্যীমান, পর্বত বন্যী বিশিষ্ট। এইটা হয়ে গেল অনুমিতি, ঠিক আছে? এটা হয়ে গেল অনুমিতি। এই যে অনুমিতি উৎপত্তির প্রক্রিয়া, এবার আপনারা আমাকে বলুন, এই অনুমিতি উৎপত্তির প্রক্রিয়াতে করণটাকে প্রাচীনদের মতে, প্রাচীন নৈয়ায়িকদের মতে এই অনুমিতি, আচ্ছা শোনা যাচ্ছে কি আমার কথা? স্যার না স্যার, একটিবার স্যার, স্যার একটিবার কেটে গিয়েছিল স্যার, বলুন এবার। আবার বলছি, এই যে অনুমিতি উৎপত্তির প্রক্রিয়া দেখলাম না, অনুমিতি উৎপত্তির প্রক্রিয়া বলতে দেখুন পরপর পরপর স্টেপ গুলো দেখুন, দৃষ্টান্ত গুলোকে দেখলে হবে না। আপনি পাশের যে লাইন গুলো লেখা আছে কি কি, গুহ্য সহচার দর্শন, তারপর ব্যাপ্তিক জ্ঞান, তারপর পক্ষ ধর্মতা জ্ঞান, তারপর ব্যাপ্তি স্মরণ, তারপর পরামর্শ, তারপর অনুমিতি, ঠিক আছে? পক্ষ ধর্মতা জ্ঞান থেকে ব্যাপ্তি স্মরণ হয়, ব্যাপ্তি স্মরণ থেকে পরামর্শ হয়, পরামর্শ থেকে অনুমিতি হয়। এই যে ক্রম আমরা বললাম, এই ক্রম অনুসারে যদি লক্ষ্য করি, তাহলে অনুমিতির প্রতি করণ কে হবে? প্রাচীনদের মতে, প্রাচীনদের মতে অনুমিতির করণ কে হবে? যদি এটা উত্তর দিতে পারেন, একদম পরামর্শ জ্ঞান। দেখুন পরামর্শ ইজ ইটসেলফ জ্ঞান, ঠিক আছে? পরামর্শ ইটসেলফ একটা জ্ঞান, তাই পরামর্শ জ্ঞান বলা দরকার নেই, পরামর্শ বললেই হবে, ঠিক আছে? এখানে যতগুলো কারণ আছে না, এটাও জ্ঞান, ব্যক্তি স্মরণটাও একটা জ্ঞান, পরামর্শটাও একটা জ্ঞান, অনুমিতির একটা জ্ঞান। এখানে জ্ঞান নিয়েই যাবতীয় আলোচনা, ঠিক আছে? পরামর্শটা ইটসেলফ একটা জ্ঞান, তাহলে পরামর্শটা হবে করণ। কেন বলুন তো?
আপনি যিনি বললেন যে পরামর্শটা হবে করণ, একটা তো লজিক আছে এমনি, এখানে তো হাওয়ায় কথা বলা যায় না। এই দর্শনে কিন্তু হাওয়ায়, অন্তত ন্যায় দর্শনে হাওয়ায় কথা হবে না, যাবতীয় কথার মধ্যে লজিক থাকতে হবে। কোন লজিকে আপনি বললেন যে পরামর্শটা হলো এখানে করণ? স্যার পরামর্শের জন্য প্রাচীন নৈয়ায়িকদের মধ্যে ফলায়ু ও একদম একদম, প্রাচীন নৈয়ায়িকদের মতে ফলায়োগ ব্যবচ্ছিন্নম কারণম করণম। প্রাচীনরা বলেছে যার সাথে ফলের অযোগ্য ব্যবচ্ছেদ রয়েছে, মানে যার ঠিক পরেই ফল উৎপন্ন হয়, যে কারণটার ঠিক পরেই ফল উৎপন্ন হয়। দেখুন তো এখানে ব্যাপ্তি স্মরণের ঠিক পরেই অনুমিতি উৎপন্ন হয়েছে কি? এখানে ফলটা হলো অনুমিতি, ব্যাপ্তি স্মরণের ঠিক পরেই কি অনুমিতি উৎপন্ন হয়েছে? হয়নি, পরামর্শের ঠিক পরেই অনুমিতিটা উৎপন্ন হয়েছে। তাই প্রাচীনদের মতে পরামর্শটা হলো করণ। তাহলে প্রাচীনদের মতে অনুমিতির করণ মানে অনুমান কাকে বলবো? পরামর্শ। পরামর্শকে, ঠিক। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে নব্যদের মতে, নব্য নৈয়ায়িকদের মতে অনুমিতির করণ কে হবে? ব্যাপ্তি স্মরণ। আর ব্যাপ্তি স্মরণ আমরা জানি তো, এক স্টেপ পিছিয়ে যাবো জাস্ট। প্রাচীনরা যেটাকে করণ বলেন, নব্যরা ওটাকে ব্যাপার বলে। আর ওই ব্যাপারটা যেখান থেকে জাত হয় তাকে করণ বলে। ব্যাপারবৎ কারণম করণম। নব্যদের মধ্যে পরামর্শটা হলো ব্যাপার। এই ব্যাপারটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? ব্যাপ্তি স্মরণ থেকে। অতএব ব্যাপ্তি স্মরণকে আমরা বলবো কি? ব্যাপারবৎ। ব্যাপারবৎ মানে ব্যাপার বিশিষ্ট, ওটাই হয়ে যাবে করণ। তাই নব্য নৈয়ায়িকদের মতে অনুমান প্রমাণ কে? প্রশ্নটা বোঝা গেল না? খুব সহজ প্রশ্ন। অনুমান প্রমাণ বলতে কি? অনুমিতির করণ। এবার বলুন, নব্যদের মতে ব্যাপ্তি অনুমান, স্মরণ। হ্যাঁ ব্যাপ্তি স্মরণ, এইরকম ভাবে কিন্তু প্রশ্ন হয়ে যেতে পারে। দেখুন, যে কোনো একটা অনুমিতি দিয়ে, যে কোনো একটা অনুমিতি দিয়ে, সেই অনুমিতিতে প্রশ্ন হয়ে যেতে পারে এই অনুমিতিতে অনুমানকে দিয়ে আপনাকে 3-4টে বাক্য লিখে দেবে। ধরুন আমি যদি কোনো একটা এরকম একটা উদাহরণ দিই, ঠিক আছে? ধরুন আমরা প্রথমে যেখানে যে অনুমিতিটা পড়ছিলাম, যে দ্রব্যম পৃথিবীত্বাৎ, দ্রব্যম পৃথিবীত্বাৎ, এই যে অনুমিতি, ইদম দ্রব্যম পৃথিবীত্বাৎ, এটা অনুমিতি। প্রশ্নটা যদি হয় এই অনুমিতিতে নব্য নৈয়ায়িকদের মতে অনুমানকে, এটা অনুমিতি, এটা অনুমিতি, অনুমিতি আর অনুমান দুজনের মধ্যে পার্থক্য রয়েছে, তাই না? অনুমিতি হলো প্রমা, আর অনুমান হলো ওই অনুমিতির প্রতি যে করণ। এবার দেখুন, এই অনুমিতি উৎপন্ন হতে গেলে যত কারণ লাগে সেগুলো সব লিখে দেবে এরা, যে পৃথিবী তো বতী ইয়ম। 2 নম্বর, যত্র যত্র পৃথিবীত্বম তত্র তত্র দ্রব্যত্বম ইতি স্মৃতিঃ। 3 নম্বর, দ্রব্যত্ব দ্রব্যত্ব ব্যাপ্য পৃথিবীত্ববতী ইয়ম। ঠিক আছে, দ্রব্যত্ব ব্যাপ্য পৃথিবীত্ববতী ইয়ম। 4 নম্বরে এক্সট্রা অন্য একটা কোনো কিছুটা লিখে দিল, ঠিক আছে? বা পৃথিবীত্বম, শুধু পৃথিবীত্বম এইটুকু দিয়ে দিল, পৃথিবীত্বম। এবার এখানে 4টে অপশন, 1 2 3 4। আপনারা বলুন, এই চারটেই তো কারণ, এই চারটেই এই অনুমিতির প্রতি কারণ। তাহলে এই অনুমিতির প্রতি নব্য নৈয়ায়িকদের মতে অনুমান প্রমাণ কে হবে? 2 নম্বরটা। 2 নম্বরটা ঠিক। যত্র যত্র পৃথিবীত্বম তত্র তত্র দ্রব্যত্বম ইতি স্মৃতি, ওটা হচ্ছে এই অনুমিতির প্রতি ওটা ব্যাপ্তি স্মরণ, এই অনুমিতির প্রতি ওইটা ব্যাপ্তি স্মরণ। ওই জন্য এটা হলো নব্যদের মতে এই অনুমিতির ক্ষেত্রে অনুমান। আর প্রাচীনদের মতে অনুমানটা কে হবে এখানে? 3 নম্বরটা। 3 দ্রব্যত্ব নম্বরটা, ব্যাপ্য দ্রব্যত্ব ব্যাপ্য পৃথিবীত্ববতী ইয়ম। পৃথিবীত্ববতী ইয়ম। কারণ এটা সমান কি? এটা সমান এই অনুমিতির দৃষ্টিতে এটা হলো পরামর্শ।
এই অনুমিতির দৃষ্টিতে এইটা হলো পরামর্শ, আর এই অনুমিতির দৃষ্টিতে এইটা হলো ব্যাপ্তি স্মরণ। আপনারা যে কোনো, এটা না খুব মজার, যে কোনো অনুমিতি যখনই দেওয়া হবে আপনারা এরপর দেখুন নিজেরাই চেষ্টা করে নিজেরাই সেখান থেকে ব্যাপ্তি স্মরণটা কেমন হবে, পরামর্শটা কেমন হবে, এগুলো বের করতে পারবেন। আর যখনই নিজেরা বের করে এগুলো মেলাতে পারবেন না, একটা আনন্দ আসবে। এই কারণে এগুলো পুরো অঙ্কের মতো, জাস্ট একই ফর্মুলাতে ফেলতে হবে, ওই ফর্মুলাতে ফেললেই বেরিয়ে। আর যদি যেটা দেখবেন ফর্মুলাতে মিলছে না, তার মানে ওখানে ওই অনুমিতিতে গড়বড় রয়েছে, অনুমিতিটা সমস্যা রয়েছে, এটা অসৎ অনুমিতি। ঠিক আছে, এই ফর্মুলাতে ফেললে যেটা মিলে যাবে সেটা সদ অনুমিতি। ঠিক আছে, ব্যাস। তাহলে এইভাবে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে দেখতে পাই যে এখানে প্রাচীনদের মতে অনুমান হলো পরামর্শ, আর নব্যদের মতে অনুমান হলো ব্যাপ্তি স্মরণ। ঠিক আছে, আমি আজকে অনেকটা পড়াবো, ভাবলাম অনুমানটা শেষ করে দেবো, কিন্তু প্রথমেই এত টাইম চলে গেল। যাক, আপনারা না এই যে এই দুটো জিনিস যেটুকু পড়া হলো এটাকে খুব ভালো করে চিন্তা করে আসুন। পরের দিন কিন্তু আমরা অনেকটা পড়বো, আমরা হেতু আবাস পর্যন্ত পুরোটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাই এইটাকে যদি খুব ভালো করে আত্মস্থ করে আসতে পারেন, আমরা পরেরটা আমাদের খুব ইজি হয়ে যাবে পড়াটা। ঠিক আছে, এইটুকু থাক। আপনারা যেটুকু পড়া হয়েছে কি কি, আমরা তার মধ্যে বিশেষ বিশেষ পদগুলো ব্যাপ্য, ব্যাপক, ব্যাপ্তি, পরামর্শ, ব্যাপ্য, ব্যাপক, ব্যাপ্তি, পরামর্শ। ঠিক আছে, পক্ষ, সাধ্য, হেতু, এই পদার্থগুলোকে ভালো করে এগুলোর সাথে পরিচিত হয়ে আসবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখুন পরবর্তী যে স্লাইডটা আছে না, এখানে এই 7খানা পদার্থের কথা আছে, এখানে খুব ছোট ছোট করে লেখা রয়েছে। আপনারা এই পদার্থগুলো সম্বন্ধে এইগুলো সম্বন্ধে পড়ে আসুন, আমি কয়েকদিন আগে প্রশ্ন করব, উত্তর হলে দিতে পারলে তাহলে আমরা স্যার পরবর্তী বলছিলাম যে ক্লাসে স্লাইডটা আপনি দেখিয়ে পরে লিখে লিখে করালেন, এইটা স্যার স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে দিবেন? হ্যাঁ, স্টাডি মেটেরিয়াল এগুলো এইগুলো মানে এগুলো ইলাবোরেটলি লিখে স্টাডি মেটেরিয়াল করা আছে। ঠিক আছে, এইটা আপনারা মনে হয় এখনো একটাও স্টাডি মেটেরিয়াল পাননি নাকি? না স্যার পাই না না স্যার, স্যার, বলবেন। আচ্ছা স্যার, স্যার ওটা এইগুলো একটু দিলে প্রসেসিং ভালো করছেন, হয় এর স্যার, আগে বিশেষ করে আপনি স্যার যেগুলো মানে এটা পড়াতে লিখালেন স্যার, ওইগুলো মানে দেখলে খুব মনে পড়ে যাবে তাড়াতাড়ি স্যার। এখন আপনারা আপাতত এই তিনটে একটু এখানে স্ক্রিনশট নিয়ে নিন। এইগুলো স্টাডি মেটেরিয়াল হিসেবে দেওয়া হবে, এগুলো সবগুলোই আছে, ইলাবোরেটলি লেখা আছে, কিন্তু এটার কিছু প্রসেসিং করছেন স্যার। প্রসেসিং করার পরে সেটা দিয়ে দেবেন। আপনাদের গুগল ক্লাসরুম যেখানে আছে সব কটা যাবতীয় ক্লাসের আপনার স্টাডি মেটেরিয়াল পাবেন, মানে এই আকারে নয়, ইলাবোরেটলি। ঠিক আছে, তো পেয়ে যাবেন। এখন আপাতত এইটুকু এখন স্ক্রিনশট নিয়ে রাখুন, এবং বই তো আছেই, আপনারা পড়ে আসুন। এখন শুধু পড়া হোক, স্টাডি মেটেরিয়াল অবশ্যই দেওয়া হয়ে যাবে। এর আগের গুলো তৈরি হয়ে আছে, কিন্তু স্যার কিছু প্রসেসিং করছেন, দিয়ে দেবেন। স্যার একটু স্যার, বোর্ড ওয়ার্ক ধর্ম- দেখাবেন? হ্যাঁ, বড় করে। আচ্ছা, বোর্ড ওয়ার্কটা বোর্ড ওয়ার্কটা বলতে এটা এটা না যা হয়ে গেছে, হ্যাঁ এইটাই স্যার। এটা যা হয়ে গেছে এটা কি আর বোঝা যাবে এখান থেকে কিছু? হ্যাঁ স্যার, বুঝতে পারবো। ঠিক আছে, স্যার ধর্ম আর ধর্মীটা আরেকবার বলবেন? বলে দিচ্ছি। আচ্ছা, এইটা যিনি স্ক্রিনশট নিচ্ছেন একবার নিয়ে নিন। হয়েছে? আচ্ছা, এর পরেরটাতে যাই তাহলে। বেশ। ধর্ম আর ধর্মী বিষয়ে যিনি জিজ্ঞেস করছে, আচ্ছা ওইগুলোর যদি কেউ নিতে চান স্ক্রিনশট, এই যে এইগুলো নিয়ে নিন, এই তিনটে স্লাইডের আগেরটা তো নিয়ে নিন। আর এই পদার্থ, এই 7টা পদার্থ কিন্তু আপনারা নিজেরা পড়ে আসবেন, আমি প্রশ্ন করবো পরের দিন একদম উদাহরণ দিয়ে। ধর্ম আর ধর্মী, তাই তো? দেখো, আমরা কি হ্যাঁ, বলেছি, স্যার। ধর্ম মানে এইখানে এই দর্শনে ধর্ম বলতে যে থাকে, ধর্মী বলতে যেখানে থাকে। ঠিক আছে, ধরুন জল আছে, মানে জল হচ্ছে কি, জল হলো কি বলবো আমি, ধর্ম যে থাকে, স্যার। ধর্ম। হ্যাঁ, জল আছে মানে এবং জল ভাব হলো হচ্ছে জল আছে ধর্মী। মানে জল তো কোথাও না কোথাও থাকবে, এমনি তো থাকতে পারে না, কোনো একটা অধিকরণে থাকবে। তাই জল হলো ধর্ম। এবার জলটা যেখানে আছে, ধরুন ঘটে জল আছে, ঠিক আছে, তাহলে এই জলের দৃষ্টিতে ঘটটা হয়ে যাবে কি, ঘটটা হয়ে যাবে, ধর্মী। ওই জলের দৃষ্টিতে ঘরটা হয়ে গেল ধর্মী। দেখুন
পট মঠ এসবের দৃষ্টিতে ঘরটা ধর্মী নয়, কিন্তু যে ধর্ম তার দৃষ্টিতে সে ধর্মী, তাই না? পিতার দৃষ্টিতে রাহুল হলো পুত্র, কিন্তু ওই রাহুল স্কুলে যখন যাবে তখন শিক্ষকের দৃষ্টিতে সে পুত্র হবে না, বা রাস্তায় যখন বেরিয়েছে রাস্তার লোকের দৃষ্টিতে সে পুত্র হবে না, সে পুত্র তার পিতার দৃষ্টিতে। আবার ক্লাসে যখন যাবে শিক্ষকের দৃষ্টিতে সে ছাত্র। তার মধ্যে এই যে ধর্মগুলো, এগুলো আপেক্ষিক ধর্ম, তাই না? তাই ঘট যে ধর্মী সেটা কার দৃষ্টিতে? না, ঘটের মধ্যে যে ধর্ম রয়েছে তার দৃষ্টিতে, ঠিক আছে? আবার জল যে ধর্ম কার দৃষ্টিতে? না, ওই ধর্মীর দৃষ্টিতে, ঘটের দৃষ্টিতে, তাই না? কারণ জলটা আছে কোথায়? ঘটে। জলটা পটের মধ্যে নেই, মঠের মধ্যে নেই, ঠিক আছে? তাহলে যে থাকে তাকে আমরা ধর্ম বলবো, যেখানে থাকে তাকে আমরা ধর্মী বলবো, ঠিক আছে? আবার দেখুন, ঠিক আছে, এই তাহলে ঘরটা, ধর্মের এই ঘরটা একটা অধিকরণটাকে আমরা ধর্মী বলতে পারি? একদম একদম, ধর্মের অধিকরণটা ধর্মী। আবার দেখুন, এই ঘরটা একটা ভূতলে রয়েছে, তাহলে ওই ঘটের দৃষ্টিতে ভূতলটা কি? ধর্মী। ধর্মী। আর এই ভূতলের ধর্ম। দৃষ্টিতে ঘরটা কি? ভূতলের দৃষ্টিতে ঘরটা কি? ধর্ম। দেখুন, একই ধর্ম। ঘট সে কারো দৃষ্টিতে ধর্মী, আবার কারো দৃষ্টিতে ধর্ম, তাই না? হ্যাঁ। এগুলো সব ওই আপেক্ষিক, এই ধর্মগুলো সব আপেক্ষিক, কারো একটা দৃষ্টিভঙ্গি থেকে এটা বলা হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল তো? ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমরা এই পর্যন্ত রাখি। আপনারা পড়ে আসুন। এই অনুনীতির চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং। বিশেষ করে হেতু হওয়া যখন আমরা পড়বো, যখন আপনারা নিজেরা মেলাতে পারবেন না, তখন আরো বেশি আনন্দ লাগবে। তো খুব মন দিয়ে পড়ুন আর পড়ে আসুন, ঠিক আছে? আর এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তর্ক সংগ্রহের অনুমান খণ্ড থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, রাখি। থ্যাংক ইউ স্যার।